একটি ছোট্ট কুঁড়ে ঘর। তার সামনের উঠোনে শতচ্ছিন্ন পুরনো জামা পরে একটি ছোট্ট বাচ্চা বসে আপন মনে খেলছিল। এমন সময় সেখানে একজন জ্যোতিষী এলেন এবং হঠাৎ সেই বাচ্চাটিকে দেখে তার হাত দেখে বাচ্চাটির ভবিষ্যৎ বলতে লাগলেন। জ্যোতিষী বললেন, এই ছেলেটি বড় হয়ে অনেক সুনাম অর্জন করবে, বিদেশ ঘুরবে আর এর অনেক প্রতিপত্তি হবে। এই শুনে আশেপাশের লোকজন হাসতে শুরু করলো আর বলতে লাগলো, এ বড় লোক হবে বলে হেসে উঠল। বাচ্চা ছেলেটিও হাসতে লাগলো, কিন্তু সঙ্গে সঙ্গে এও ভাবল, একবার নিজের ভাগ্যকে পরীক্ষা করে দেখা যাক না। এই ভেবে ছেলেটি একটু বড় হতেই মুম্বাই চলে গেল। পরবর্তীতে ছেলেটি নিজের পরিশ্রমের মাধ্যমে প্রচুর সুনাম অর্জন করল, বিদেশ ঘুরল এবং তার অঢেল প্রতিপত্তিও হল। ছেলেটির নাম নুসেরওয়ানজি টাটা। ইনি ছিলেন জামশেদজি টাটার বাবা। নুসেরওয়ানজি যদি নিজের ভাগ্য পরীক্ষা করতে বাড়ি থেকে বাইরে না বেরোতেন, তাহলে আজ হয়তো টাটা গ্রুপের কোনো অস্তিত্বই থাকত না। নমস্কার বন্ধুরা, আমি আরজে দেবস্মিতা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন অডিও শো জামশেদজি টাটা, ভারতের অন্যতম শিল্পপতি। 1839 সালের 3রা মার্চ গুজরাটের একটি ছোট্ট শহর নভসারীতে জামশেদজি জন্মগ্রহণ করেন। ওই সময় তার বাবা নুসেরওয়ানজি মাত্র 17 বছরের এক যুবক ছিলেন। সেই সময় এই পরিবারটি পুরোহিতের কাজ করত। আমরা সেই সময়ের কথা বলছি যখন জুতো, ধনীদের এবং সোনার গয়না শুধুমাত্র রাজা মহারাজাদের শখ বলে বিবেচিত হতো। সমাজের নাগপাশ ছিন্ন করে এক অচেনা অজানা শহরে নিজের ব্যবসা শুরু করা তখন কোনো সাধারণ ব্যাপার ছিল না। এমতাবস্থায় সেই ভবিষ্যৎবাণী তো শুধুমাত্র একটা অজুহাত ছিল। আদতে নুসেরওয়ানজি নিজের সন্তানকে উপযুক্ত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ উপহার করতে চেয়েছিলেন। এই জন্য মাত্র 20 বছর বয়সে তিনি নিজের স্ত্রী জীবনবাই ও পুত্র জামশেদজিকে নিয়ে মুম্বাই চলে আসেন। মুম্বাইতে নুসেরওয়ানজি কটন এক্সপোর্টের কাজ শুরু করেন। এই ব্যবসায় যেটুকু লাভ হতো তা তিনি জামশেদজির পড়াশুনো ও সংসার খরচের পেছনে ব্যয় করে ফেলতেন। জামশেদজি সেই সময় ইংরেজিও শিখেছিলেন। যদিও নুসেরওয়ানজি স্কুলের ফিস দিতে সক্ষম ছিলেন, তবুও বেশিরভাগ সময় জামশেদজির মেধার কারণে তার ফিস মুকুব হয়ে যেত। জামশেদজি এরপর এলফিনস্টন কলেজে ভর্তি হন এবং নিজের পড়াশুনো চলাকালীনই তিনি হীরাবাই ডাবুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন বাল্যবিবাহ অত্যন্ত সাধারণ ব্যাপার ছিল, বা বলা যায় সবাই বাল্যবিবাহই করতেন। পড়াশুনো শেষ করার পর জামশেদজি বাবার ব্যবসায় ঢুকে পড়েন, কিন্তু তিনি সেই ছোট্ট ব্যবসাটিকে অনেক বড় করতে চাইতেন। নিজের শিক্ষার দ্বারা তিনি আরও বড় কিছু করার ভাবনা চিন্তা করতেন। আর এই কথাটা একদিন তিনি তার বাবাকে বললেন। জামশেদজি বললেন, বাবা, আমার মনে হয় আমাদের ব্যবসাটা আরও বড় করা উচিত। নুসেরওয়ানজি বললেন, হ্যাঁ, আমি কিছু পরিকল্পনাও করে রেখেছি, কিন্তু তুমি কি সেটা করবে? জামশেদজি বললেন, হ্যাঁ বাবা, তুমি আমাকে একটা সুযোগ তো অন্তত দাও। নুসেরওয়ানজি বললেন, আমি ভাবছিলাম তুমি হংকং গিয়ে আমাদের ব্যবসাটাকে আরও বড় করে তোলো। জামশেদজি উত্তর দিলেন, নিশ্চয়ই বাবা, আমি আপনাকে একদম নিরাশ করব না। এরপর 1858 সালে এক 20 বছরের যুবক বেরিয়ে পড়ল হংকংয়ের উদ্দেশ্যে। একদম নিজের বাবার মতো স্ত্রী হীরাবাই ও পুত্র দুরাবজিকে নিয়ে তিনি চললেন এক নতুন আগামীর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তিনি খুব তাড়াতাড়ি নিজের একটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন। সেই কোম্পানি চীনে তুলো ও আফিম রপ্তানি করত এবং তার বিনিময়ে ভারতে চা পাতা, দারুচিনি, রেশম, বস্ত্র, চিনি ও সোনা আমদানি করত। আফিমের নাম শুনে চমকাবেন না, সেই সময় গৃহযুদ্ধ চলছিল।
যুদ্ধে আহত সৈনিকদের যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আবার লড়াই করার জন্য প্রস্তুত করতে তাদের আফিম খাওয়ানো হতো। তখন এটা বেআইনি তো ছিলই না, বরং এর চাহিদা ছিল প্রচুর। 1861 সালে জামশেদজি দেখলেন ইংল্যান্ড, যা কিনা আমেরিকা থেকে তুলো আমদানি করত, সেই আমদানি গৃহযুদ্ধের ফলে বন্ধ হয়ে যায় এবং তিনি এখানে একটি নতুন সুযোগ দেখতে পান। জামশেদজি ভারত থেকে ইংল্যান্ডে দ্বিগুণ দামে তুলো রপ্তানি করতে শুরু করলেন এবং তার ব্যবসা এতটাই বড় হতে লাগল যে তিনি 1864 সালে ব্যবসার জন্য পাকাপাকিভাবে লন্ডনে গিয়ে বসবাস করতে শুরু করেন। উনি তখন এটাই ভাবতে শুরু করেছিলেন যে তিনি তার বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছেন। এমন সময় 1865 সালে আমেরিকার গৃহযুদ্ধ বন্ধ হয়ে যায় এবং ইংল্যান্ড পুনরায় আমেরিকার থেকে সস্তায় তুলো কিনতে শুরু করে। প্রথমার্ধে জামশেদজির কোম্পানিতে লোকসান হতে শুরু করে, বিনিয়োগকারীরা পয়সার তাগাদা করতে শুরু করে। জামশেদজি সবাইকে আশ্বাস দেন তিনি সবার টাকা ফিরিয়ে দেবেন এবং বিনিয়োগকারীদের পরামর্শ অনুযায়ী নিজের কোম্পানিতেই লিকুইডেটর হিসেবে 20 পাউন্ড স্যালারির বিনিময়ে কাজ করা শুরু করেন। ওদিকে মুম্বাইতেও ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছু তুলো ব্যবসায়ীরা তো আত্মহত্যাও করতে বাধ্য হয়েছিল। কিন্তু নুসেরওয়ানজি টাকা পয়সার চেয়েও বেশি মানুষের বিশ্বাসকে বজায় রাখতে চেয়েছিলেন এবং তাই তিনি মুম্বাইতে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের সব টাকা ফেরত দিয়ে দেন। টাটা পরিবার নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে ছিল শুধুই অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার শক্তি ভাগ্যরেখাকেও পরিবর্তন করতে পারে। জামশেদজি নামের আগুনের ফুলকি খুব শীঘ্রই আগ্নেয়গিরিতে রূপান্তরিত হতে চলেছিল, আর সেই আগ্নেয়গিরি এবার ব্যবসা নয় বরং বিজনেস শুরু করতে চলেছিল। গুজরাটের মতো একটি ছোট্ট রাজ্য থেকে এসে জামশেদজি কিভাবে ভারতের শীর্ষ ব্যবসায়ী হয়ে উঠলেন? আগুনে পুড়ে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিভাবে তিনি তার দিকে ভাগ্যের চাকা ঘুরিয়ে টাটার মতো সাম্রাজ্য তৈরি করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এবং জামশেদজি টাটা ও টাটা কোম্পানি সম্পর্কে প্রেরণামূলক কাহিনী সম্পর্কে জানতে আপনাদের শুনতে হবে পরবর্তী পর্বগুলি। দ্য কান্ট্রি হ্যাজ দ্য স্টিল, হ্যাজ দ্য গোল্ড। বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ও দার্শনিক থমাস কার্লাইন এই কথাটি বলেছিলেন। যখন জামশেদজি ইংল্যান্ডে ছিলেন তখন তিনি একবার ম্যানচেস্টারে থমাসের বক্তব্য শোনার সুযোগ পেয়েছিলেন, যেখানে থমাস বলেছিলেন, যেই দেশের কাছে লোহা আছে তার কাছে সোনা আছে। এই একটি লাইনের দ্বারা জামশেদজি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং সেই লাইনটিকে নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন। হয়তো তখনও জানতেন না যে এই একটি লাইন আগামী দিনগুলিতে তার এবং সমগ্র ভারতবাসীর জীবন বদলাতে চলেছে। আমেরিকান গৃহযুদ্ধের শেষ হওয়ার পর তুলোর ব্যবসা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম ব্যবসাতেই জামশেদজি এবং তার পরিবার এক বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তুলোর ব্যবসার সমস্ত বকেয়া মেটানোর জন্য তাকে নিজের বাড়ি এবং সমস্ত জমি বিক্রি করতে হয়েছিল। এবার প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে নেওয়া প্রয়োজন ছিল। মানুষ নিজের ভুল থেকেই তো শিক্ষা নেয়। জামশেদজিও শিক্ষা পেয়ে গিয়েছিলেন। এবার তিনি স্থির করলেন যে তিনি ম্যানুফ্যাকচারিং ব্যবসায় প্রবেশ করবেন। মুম্বাইতে কটন মিলের ব্যবসা তখন খুব দ্রুত গতিতে এগোচ্ছিল। অপরদিকে 1853 সালের এপ্রিল মাসে ভারতবর্ষে রেল পরিষেবা শুরু হয় এবং 1854 খ্রিস্টাব্দে তার বা টেলিগ্রাম পরিষেবা শুরু হয়ে যায়, যা ভালো ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক বিষয় হিসেবে গণ্য হয়েছিল। এই সময় চিঞ্চপোকলির একটি বন্ধ তেল কারখানার ব্যাপারে জামশেদজি হঠাৎই জানতে পারলেন এবং সেখানে তিনি একটি সুযোগ দেখতে পান। তিনি দ্রুত তার বাবার সঙ্গে কথা বললেন এই ব্যাপারে। জামশেদজি বললেন, বাবা, আমি তুলোর কারখানা শুরু করতে চাই। নুসেরওয়ানজি জবাব দিলেন, জামশেদ,
এই তো সবে সবে একটা বড় লোকসান হলো, তোমার সত্যিই মনে হয় যে এখন এটা করাটা ঠিক হবে? জামশেদজি বললেন, বাবা, তুমি চিন্তা করো না, আমি সব দিকে ভালোভাবে পর্যালোচনা করেছি এবং আমি একটা ভালো জায়গা দেখেছি যা আমরা খুব সস্তায় পেতে পারি। নুসিরওয়ানজি বললেন, কিন্তু এখানে তো ভালো জায়গার কথা হচ্ছে না। জামশেদজি বললেন, বাবা, এখন ট্রেন এবং টেলিগ্রাম পরিষেবা হয়েছে, আর ভালো কারিগরও পাওয়া যাচ্ছে। আমার মনে হয় মুম্বাইতে তুলোর ব্যবসা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। মুনাফা লাভ করার এটাই তো সবচেয়ে ভালো সময়। তুমি শুধু আমাকে একবার চেষ্টা করতে দাও। নুসিরওয়ানজি বললেন, ঠিক আছে, তুমি যখন এত কিছু ভেবেই নিয়েছো তাহলে করো, কিন্তু এবার অত্যন্ত সাবধানে এবং বুদ্ধি দিয়ে কাজ করবে। এবার যদি কোনো ভুল হয় তবে কিন্তু আমাদের পথে বসতে হবে। জামশেদজি বললেন, না বাবা, তুমি আর কোনো চিন্তা করো না, আমি ঠিক পারবো। অবশেষে জামশেদজি নিজের বাবার থেকে তুলোর কারখানা খোলার অনুমতি পেয়ে যান। প্রথম ব্যবসায় একটি বড় ধরনের লোকসান দেখার পর 1868 সালে 29 বছর বয়সে, সেই সময়ে মাত্র 21,000 টাকা হাতে নিয়ে জামশেদজি ব্যবসার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ গ্রহণ করেন। টাটা পরিবার পুনরায় নিজেদের হাতে থাকা সর্বশেষ পুঁজি ব্যবহার করে দেউলিয়া হয়ে যাওয়া তেল কারখানা কিনে নেয় এবং সেটাকে তুলোর কারখানায় রূপান্তরিত করে। সেই কারখানাটির নাম বদল করে ব্রিটিশ রাজকুমারী আলেকজান্ড্রার নামের অনুসরণে আলেকজান্ডার মিল রাখা হয়। কটন মিলের কাজ খুব ভালোভাবে শুরু হয়ে গিয়েছিল। ট্রেনের সাহায্যে দূর দূরান্ত থেকে তুলো আসত আর ট্রেনের মাধ্যমে মাল রপ্তানি করা হতো। জামশেদজির সঠিক বিচার বিবেচনার ফলে ব্যবসা দেখতে দেখতে বড় হতে লাগল এবং খুব তাড়াতাড়ি তারা ভালো রকমের মুনাফা লাভ করতে শুরু করলেন। 2 বছর পর জামশেদজি দেখলেন যে তার ব্যবসার স্থান, জল এবং রেলওয়ে ট্রান্সপোর্টেশন অত্যন্ত দূরে থাকার ফলে তুলোর কাঁচা এবং পাকা মাল সরবরাহের ক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে এবং এই খরচাটিকে কমানো যায়। এর সঙ্গে সঙ্গে মুম্বাইতে যতদিন যেতে লাগলো তত কটন মিলের আধিক্য বাড়তে লাগল। ততদিনে গত 20 বছরে মুম্বাইতে 49টি তুলোর কারখানা শুরু হয়ে গিয়েছিল, যার ফলে তাদের কাজের বরাত কমতে শুরু করে। জামশেদজি তো একবার ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবার তিনি আর কোনো ভুল করতে চাইলেন না। তিনি প্রথমেই বিপদের আঁচ পেয়ে গিয়েছিলেন এবং সময় থাকতে থাকতে ভালো রকমের মুনাফা লাভ করে 2 বছর পর আলেকজান্ডার মিল অর্থাৎ মুম্বাইয়ের কটন মিলটা বিক্রি করে দেন। বর্তমানে সেখানে মুম্বাইয়ের রেস কোর্স হয়েছে। একদিকে এসব কিছু হচ্ছিল, অপরদিকে 1878 সালে জামশেদজির জীবনে 2টি বড় ঘটনা ঘটেছিল, একটি সুখের এবং অপরটি অত্যন্ত দুঃখের। তৎকালীন সময়ে ওনার বোনের এক শিক্ষিত ও অভিজাত পরিবারের সন্তান বরজোরজি বাদশার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, যিনি পরবর্তীতে জামশেদজির ভরসাযোগ্য সহকারী হয়েছিলেন। কিন্তু সেই সময় বিয়ের কিছুদিন আগেই ওনার বোনের হঠাৎই মৃত্যু হয়, যার ফলে তাদের পরিবার শোকে ভেঙে পড়ে। পরিণামস্বরূপ পরবর্তী উদ্যোগের পরিকল্পনায় শোকের কালো ছায়া এসে পড়ে। এমন সময় আরেকটি ভালো ঘটনাও ঘটেছিল, সেটা হলো জামশেদজির আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, যার নাম রাখা হয়েছিল রতন। না, ইনি সেই রতন টাটা নন যিনি আজ টাটা গ্রুপের মুখপাত্র। তার আগমনের এখনও অনেক দেরি ছিল। বোনকে হারানোর পর এবং নিজের জীবনে একটার পর একটা এত ঝড় সামলানোর পরেও জামশেদজি কখনো সাহস ও আত্মবিশ্বাস হারাননি। নিজের নতুন কটন মিল যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ অবধি তিনি নিজের থামার অথবা সাহস হারানোর ব্যক্তি ছিলেন না। এই প্রসঙ্গে বিখ্যাত ব্যক্তিত্ব আর্থার অ্যাশের একটি উক্তি ভীষণভাবে প্রযোজ্য, যেটা হলো, সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল
প্রস্তুতি। জামশেদজি চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। অবশেষে তিনি নাগপুর যাবেন বলে সিদ্ধান্ত নেন এবং সেখানেই কটন মিল তৈরি করবেন বলে ঘোষণা করলেন। সেই সময় মুম্বাইকে টেক্সটাইলের শহর বলা হতো, কারণ অধিকাংশ কটন মিল মুম্বাইতেই ছিল। কিন্তু জামশেদজি যখন হঠাৎ করে নাগপুরকে বেছে নেন, তখন প্রত্যেকে অবাক হয়ে তার এই সিদ্ধান্তের ব্যাপারে সমালোচনা করতে থাকে। এক ব্যক্তি বলেন, আরে তুমি আসলে কি চাও বলো তো? জামশেদজি বলেন, আগেই তো বলেছি আমি নাগপুরে নতুন কটন মিল শুরু করতে চাই। সে ব্যক্তি বলেন, সে তো বুঝলাম, কিন্তু কেন? মুম্বাইয়ের মতো শহরে লাভজনক ব্যবসা ছেড়ে তুমি নাগপুরে যেতে চাইছো কেন? এ তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়ে গেল না? তিনি বলেন, বিশ্বাস করো, আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সেই ব্যক্তিটি বলেন, বাদ দাও, যা ভালো বোঝো করো, কিন্তু এই ব্যবসায় আমি কোনো রকম বিনিয়োগ করতে পারবো না। জামশেদজির এই নতুন কটন মিলে কেউ বিনিয়োগ করতে রাজি হলো না। প্রত্যেকে জামশেদজির এই সিদ্ধান্তকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো, আরে এ নাকি টেক্সটাইলের শহর ছেড়ে নাগপুরে কটন মিল শুরু করবে, একদম মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু জামশেদজি কারো কথা শুনলেন না। সেই সময় তিনি ম্যানুফ্যাকচারিং এবং সেলিং এই দুই বিষয়েই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিলেন। এবার তিনি আরও বড় টেক্সটাইলের বিজনেস শুরু করতে চাইছিলেন। উনি নাগপুরে একটা জায়গা দেখলেন। এবার তার ভবিষ্যৎ কারখানা কেমন হবে, সেখানে মেশিন কেমন হবে, এই সব কিছুর বিষয়ে খুঁটিনাটি জানা ও শেখার জন্য তিনি পুনরায় ইংল্যান্ডে যান। সেখানে গিয়ে তিনি নতুন টেকনিক এবং আধুনিক মেশিনের ব্যাপারে খোঁজখবর নেন এবং দেখেন সেখানকার কাজ ভারতের চেয়ে প্রায় 100 বছর এগিয়ে এবং অত্যন্ত আধুনিকতার সঙ্গে হচ্ছে। এই টেকনিকগুলো ভারতে আনা ভীষণ জরুরি। জামশেদজি হলেন সেই ব্যক্তি যিনি সেই সময় সারা বিশ্বের নতুন নতুন টেকনিক খুঁজে তাদের ভারতে নিয়ে এসেছিলেন। অবশেষে কতিপয় ব্যক্তি যারা জামশেদজিকে ভরসা করতেন, তারা তার ব্যবসায় বিনিয়োগ করেন এবং সমস্ত বাধা অতিক্রম করে 1874 সালে জামশেদজি নাগপুরে নিজের নতুন কটন মিল চালু করতে সক্ষম হন। বিপুল ক্ষতির মুখোমুখি হওয়ার পর এত বড় পদক্ষেপ নেওয়া সহজ বিষয় ছিল না। কিন্তু জামশেদজি সাহস করে এগিয়েছিলেন এবং সফল হয়েছিলেন। কথায় আছে না, চেষ্টা করে যাও, সফলতা আসবেই। যাই হোক, কটন মিল তো শুরু হয়ে গেল, কিন্তু সহজ জীবনযাপন জামশেদজির ভাগ্যে ছিল না। এই মিল শুরু করার আগে ও পরে তাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, এমনকি সেই কারখানায় আগুন অবধিও লেগে যায়। এমতাবস্থায় কিভাবে ফের ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি, জানতে হলে শুনতেই হবে পরবর্তী পর্বটি। নুসেরওয়ানজি বললেন, জামশেদ, সবার এত বারণ করা সত্ত্বেও তুমি কেন নাগপুরে এলে? জামশেদজি বললেন, বাবা, মুনাফা লাভ করাটাও তো জরুরি ছিল। তিনি বললেন, লাভ তো তুমি মুম্বাইতেও করতে পারতে। জামশেদজি বললেন, মুম্বাইতে দিনকে দিন কটন মিল বেড়েই চলেছে আর খরচাও বাড়ছে। লোকে কি বলবে এসব ভাবলে তো ব্যবসাই বন্ধ হয়ে যেত, উপরন্তু আরও লোকসান হতো। নুসেরওয়ানজি বলেন, তা এখানে এসে তুমি কি লাভের মুখ দেখতে পেয়েছ? জামশেদজি বলেন, হ্যাঁ বাবা, এখানে জল আর জ্বালানি অফুরন্ত রয়েছে, তার উপর রেলওয়ে স্টেশনও কাছে, যার ফলে রপ্তানির কাজ সস্তা ও সহজেই হয়ে যায়। নাগপুরে কয়লার খনি আছে, তাই জ্বালানিও খুব কম দামে পাওয়া যায়। আর হ্যাঁ, মুম্বাইয়ের আশেপাশের কোনো জায়গায় চাষবাস হয় না, কিন্তু এখানে নাগপুর ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে অনেক চাষিরা তুলোর চাষ করেন। এখন চাষিদের আর তুলো নিয়ে নাগপুর থেকে মুম্বাইতে যেতে হবে না। এই মিলের ফলে এখানকার চাষিরাও লাভবান হবে আর আমরাও। নুসেরওয়ানজি বললেন, বাহ, এটা শুনে ভালো লাগলো যে তুমি চাষিদের ব্যাপারেও ভাবছ। জামশেদজি বললেন, বাবা, দেশের কৃষি উন্নত হলেই তো আমরা উন্নত হতে পারবো বলো।
নুসরওয়ানজি বলেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে শিখে গেছো তুমি। এবার তুমি সত্যিকারের উদ্যোক্তা হতে পেরেছ। নাগপুরে কটন মিল খোলার আগে অবধি সবাই জামশেদজির সমালোচনাই করেছিল, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি জামশেদজির ওপর সম্পূর্ণরূপে ভরসা করেছিলেন। তিনি জানতেন যেভাবে তিনি শূন্য থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন, ঠিক তেমনি নিজের পরিশ্রম ও অধ্যাবসায়ের দ্বারা তার ছেলেও একজন সফল উদ্যোক্তা হতে পারবে। নুসরওয়ানজি নিজের ছেলেকে খুব ভালো করেই চিনতেন। তার ছেলে অর্থাৎ জামশেদজি প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত ভেবেচিন্তে ও বহু পর্যালোচনার পরেই গ্রহণ করতেন, আর সেই জন্যই তার অসফল হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। নতুন উদ্যোগ শুরু করার জন্য জামশেদজি ইংল্যান্ডে গিয়ে ইয়র্কশায়ারের কাপড়ের বিজনেস প্রতিটি খুঁটিনাটি খুব ভালোভাবে বুঝে আসেন এবং তারপর তৎকালীন সময় ১.৫ লাখ টাকা বিনিয়োগ সহকারে ১৮৭৪ সালে মহারাষ্ট্রের নাগপুরে সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং, ওয়েভিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার নাম রাখা হয় এমপ্রেস মিল। এমপ্রেসের অর্থ হল মহারানী। মহারানী ভিক্টোরিয়া সেই সময়ে সম্প্রতি ভারতের মহারানী রূপে খেতাব অর্জন করেছিলেন। তাই জামশেদজিও সময়ের মতিগতি বুঝতে পেরে নিজের কারখানার নাম এমপ্রেস মিল রেখে দেন। এবার আপনি হয়তো ভাববেন যে জামশেদজি কি ব্রিটিশ সমর্থক ছিলেন? তিনি মুম্বাইতে নিজের প্রথম মিলের নাম আলেকজান্ডার মিল রেখেছিলেন, আর তারপর নাগপুরের মিলের নাম এমপ্রেস মিল রাখেন। কিন্তু এটা জানিয়ে রাখা ভালো যে জামশেদজি ব্রিটিশ সমর্থক তো ছিলেনই না, বরং তিনি একজন বিশাল বড় দেশভক্ত ও একজন ভালো উদ্যোক্তা ছিলেন, যিনি তার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতেন। এই নামগুলোর পেছনেও একটা রণনীতি ছিল। একবার কল্পনা করুন, ১৮৫০ সাল, ভারত তখন ব্রিটিশদের অধীনে। এমন সময় দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ শুরু করার অর্থ ছিল নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়, তাই এমন ছোটখাটো বিষয়গুলিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে জামশেদজি উদ্যোগে প্রগতি লাভ করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় দেশবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাতে অংশগ্রহণ করা জামশেদজির একজন দেশভক্ত হওয়ার প্রমাণ দেয়। সে ব্যাপারে আমরা পরবর্তী কোনো পর্বে অবশ্যই আলোচনা করব, তবে এখন নাগপুর মিলের প্রসঙ্গে ফেরা যাক। নাগপুরে এমপ্রেস মিল শুরু হওয়ার যাত্রাপথটি জামশেদজির জন্য খুব একটা সহজ ব্যাপার ছিল না। মুম্বাইতে কটন মিল খুলবেন না, সে ব্যাপারে তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যদি মুম্বাইয়ে না হয়, তাহলে কোথায়? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এমন সময় জব্বলপুরের কাছে একটি জায়গা তার পছন্দ হয়। আশেপাশের এলাকাগুলোয় ভালো তুলোর চাষ হতো। কাছেই ছিল একটা সুন্দর ঝর্ণা, যাতে সারা বছর জল বইতে থাকত। সেই ঝর্ণার জলকেই ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে মিল চালানোর প্ল্যান করেছিলেন তিনি। মিলের জন্য এই জায়গাটা একদম আদর্শ ছিল। কিন্তু ঝর্ণার কাছে এক সাধু মহারাজের মঠ ছিল। যদি সেখানে মিল তৈরি করা হতো, তবে সেই সাধু এবং তার ভক্তদের সেই জায়গা থেকে সরিয়ে দিতে হতো। এই অন্যায় কাজটি জামশেদজি করতে চাননি। অপরদিকে সরকার থেকেও সেই জায়গায় মিল তৈরি করার অনুমতি দেওয়া হয়নি। তাই জামশেদজিকে বাধ্য হয়েই অন্য জায়গা খুঁজতে হয়। অবশেষে তিনি অনেক ভাবনা চিন্তা করে নাগপুরকেই বেছে নেন। কাপড়ের কারখানার জন্য নাগপুর একটা অনুকূল জায়গা হিসেবে বিবেচিত হল। নাগপুরের একটি জমি তিনি খুব সস্তায় পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জমি আসলে ছিল একটা জলাভূমি, যাকে ঠিক করার জন্য জামশেদজিকে অনেক টাকা খরচ করতে হয়েছিল। এমপ্রেস মিলের জন্য জামশেদজির দক্ষ লোকদের প্রয়োজন ছিল। মেশিন চালানোর জন্য নাগপুরে দক্ষ কারিগর খোঁজাটাও একটা কঠিন কাজ, কারণ সেই শহরে মুম্বাইয়ের মতো কটন মিল সেই সময় ছিল না। কিন্তু জামশেদজি হার মানার মানুষ ছিলেন না।
তিনি মুম্বাইয়ের কিছু দক্ষ কারিগরদের সাহায্যে নাগপুরের কারিগরদের ট্রেনিং দিলেন এবং কাজ থামতে দিলেন না। এসবের জন্য তার হিসেবের বাইরে বেশ কিছু টাকা খরচ হয়ে গিয়েছিল, যার ফলে তিনি কিছু পুরনো মেশিন দিয়েই কাজ চালাবেন বলে ঠিক করেন। কিন্তু এই কারণে প্রোডাকশন অনেক কম হতে থাকে এবং প্রথম দিকে তিনি সেভাবে লাভের মুখ দেখতে পাননি। এর মধ্যেই 1981 সালে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। এমপ্রেস মিলে তৈরি কটন যেখানে রাখা হতো সেখানে হঠাৎ একদিন আগুন লেগে যায় এবং ওনার সমস্ত প্রোডাকশন পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু পুড়েছিল শুধুমাত্র কটনগুলো, জামশেদজির আত্মবিশ্বাস এবং সাহস নয়। আর যদি আত্মবিশ্বাস থাকে তবে একটা আগুন মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আর জামশেদজি তো ছিলেনই ফিনিক্সের মতো। তিনি এই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়ে নতুন টেকনিক যুক্ত আধুনিক মেশিন নিয়ে আসেন এবং পুনরায় কাজ শুরু করেন। এরপর পরবর্তী 2 বছরে তিনি প্রায় 16% লাভ করেন মিলের সৌজন্যে। নিজের মিলে একটা বড় অংশীদারিত্ব থাকা সত্ত্বেও জামশেদজি কিন্তু লাভের ভাগ নিতেন না, বরং অন্যান্য শ্রমিকদের মতো তিনিও মাসিক বেতন নিতেন। এক ব্যক্তি একদিন প্রশ্ন করেন, জামশেদজি, আপনি কতদিন এমনভাবে বেতন নিয়ে থাকবেন? জামশেদজি উত্তর দেন, যতদিন এই মিল আমার স্বপ্নের চেয়ে বড় না হচ্ছে ততদিন। এমন ভাবনা চিন্তা আজকাল খুব কম মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু টাটা গ্রুপে আজও এটাই হয় এবং এই গুণ তারা পেয়েছেন জামশেদজির থেকে। উনি বলতেন, যতদিন মিল থেকে ভালো রকমের লাভ উপার্জন না হবে ততদিন আমি বেতনই নেব এবং আমার অংশীদারিত্বের টাকা মিল ও শ্রমিকের উন্নতির জন্য ব্যয় করব। এবং তিনি সেটাই করেছিলেন। তিনি বহু বছর অবধি শুধু বেতন নিতেন। এছাড়া মিলের শ্রমিকদের পাশাপাশি যে সমস্ত কৃষকদের কাছ থেকে মিলের জন্য তুলো কেনা হতো তাদের উন্নতির জন্য বহু প্রচেষ্টা করেছিলেন তিনি। ভালো ফসলের জন্য জামশেদজি বিদেশ থেকে নতুন নতুন টেকনিক শিখে আসতেন এবং এখানে কৃষকদের সেই ব্যাপারে ভালো মতো প্রশিক্ষণ দিতেন। যখন জামশেদজি ইজিপ্টে গিয়েছিলেন তখন সেখানে কিভাবে তুলোর চাষ হয় সেটা বেশ ভালো মতো পর্যবেক্ষণ করে এসেছিলেন। তার কাছে সেই টেকনিকটি বেশ ভালো এবং লাভজনক মনে হয়েছিল। সেই টেকনিকের দ্বারাই যাতে ভারতে তুলোর চাষ হয় সেই জন্য তিনি বেশ কিছু পোস্টারও ছাপিয়েছিলেন, কিন্তু তাতে বিশেষ লাভ কিছু হয়নি। সেই সময় কৃষকেরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পেত, কারণ একটা ভুল তাদের বছরভরের পরিশ্রমকে ধূলিসাৎ করে দিতে পারত। তাই ভয়ে কেউ রিস্ক নিতে চাইত না। তবে একটা কথা তো মানতেই হবে, জামশেদজি আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন। হয়তো বেশ কিছু ক্ষেত্রে তার প্রচেষ্টা ফলদায়ক হতো না, তবু তিনি থামতেন না। এমপ্রেস মিল শুরু হওয়ার আগে অবধি টাটা অ্যান্ড সন্স একটি সাধারণ কোম্পানি ছিল, কিন্তু তার কাজ যত এগোতে থাকলো তত তার লাভও বাড়তে লাগলো এবং এভাবেই তিনি ভারতের নামকরা উদ্যোক্তাদের মধ্যে নিজের স্থান অর্জন করে নেন। কথায় বলে, ইটস নট ওয়েদার ইউ গেট নট ডাউন, ইটস ওয়েদার ইউ গেট আপ। জামশেদজি বহু ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন এবং সমস্ত বাধা কাটিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন। তখন তো সবে এমপ্রেস মিল চালু হয়েছিল, কিন্তু তখনও অনেক কাজ বাকি ছিল। তিনি শ্রমিকদের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে চেয়েছিলেন, যার জন্য তিনি শুরু করেছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা, যা তখনকার দিনে আমেরিকা বা ইংল্যান্ডের মতো বড় দেশগুলোও করতে পারেনি। কিন্তু সেটা শুরু হলো কিভাবে? এর পেছনে একটা দারুণ মুখরোচক কাহিনী রয়েছে। সেটা জানার জন্য আপনাদের শুনতে হবে পরবর্তী পর্ব। জামশেদজি একদিন বলেন, বিজনবাবু, এক্সপোর্টের কাজ কেমন চলছে? বিজনবাবু উত্তর দেন, একদম ঠিকঠাক চলছে মালিক। জামশেদজি বলেন, আর প্রোডাকশন? তিনি বলেন,
গুণমান তো আরও ভালো হচ্ছে, কিন্তু আমরা যতটা ভেবেছিলাম প্রোডাকশন ততটা হবে বলে আমার তো মনে হচ্ছে না। জামশেদজি বলেন, কেন, কি সমস্যা? বিজনবাবু উত্তর দেন, ওই সব সময় যা হয় আর কি, 30%-ও বেশি শ্রমিক ছুটিতে রয়েছে, একজন আসে তো আর একজন গায়েব হয়ে যায়। জামশেদজি বলেন, সব শ্রমিকেরা একসঙ্গে কখনোই আসে না? বিজনবাবু উত্তর দেন, এমনটা তো খুব কমই হয়। জামশেদজি আবারও বলেন, তুমি খবর নিয়েছ ওরা কেন ছুটি নিচ্ছে? বিজনবাবু বলেন, সবার আলাদা আলাদা কারণ থাকে। কারো দেশের বাড়ি যাওয়ার থাকে, কারোর জমিতে কাজ থাকে, কারোর আবার বাড়ির লোক অসুস্থ হয়, কারোর মিলের গরমে সমস্যা হয়। এভাবে এক এক করে অর্ধেকের বেশি লোক ছুটিতে রয়েছে। জামশেদজি বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেই সময় লিভ অ্যাপ্লিকেশন দিয়ে তো কেউ ছুটি নিত না, যখন ইচ্ছে হতো বা কোনো কাজ পড়তো ছুটি নিয়ে নিত। এমতাবস্থায় জামশেদজির জায়গায় অন্য কেউ থাকলে ঠিক সেটাই করত যেমনটা বাকিরা করে। বারবার ছুটি নেওয়া শ্রমিকদের কাজ থেকে বরখাস্ত করে দিত। কিন্তু জামশেদজি অন্যরকম ছিলেন। তাঁর চিন্তা ভাবনা বাকি বিশ্বের চেয়ে আলাদা ছিল। তাই তো তিনি শিল্পের জগতে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। এই ছোট্ট সমস্যার থেকে একটা বড় কিছু শুরু হতে যাচ্ছিল। তাহলে চলুন শুনে নিই জামশেদজি এই অবস্থায় কি করেছিলেন। শ্রমিকদের ছুটি নেওয়া খুবই সাধারণ একটি বিষয় ছিল, কিন্তু এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছিল মিলের কাজের উপর, যা জামশেদজি কোনোভাবেই বরদাস্ত করতে পারতেন না। একে তো ওই সময় বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অথবা অর্ধদক্ষ শ্রমিক পাওয়া কঠিন ছিল, আর শ্রমিকরাই যদি ছুটি নিত তাহলে বেশিরভাগ মেশিন বন্ধই পড়ে থাকত। জামশেদজি এই বিষয়টি নিয়ে দিন রাত ভাবতে লাগলেন যে এর সমাধান কিভাবে করা যায়। কাজ থেকে বের করে দেওয়াটা কোনো সমাধান তো হতে পারে না, কারণ এরপর নতুন শ্রমিক আনা, তাদের কাজ শেখানো একটা সময় সাপেক্ষ বিষয়। এছাড়া তারাও তো ছুটি নিতে পারে। অনেক ভাবনা চিন্তার পর একদিন জামশেদজি অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিলেন এবং আগের দিন যারা ছুটিতে ছিল তাদের সঙ্গে সরাসরি কথা বললেন। জামশেদজি বললেন, রমেশবাবু, আপনি গত সপ্তাহে ছুটি নিয়েছিলেন কেন? রমেশ বললেন, মালিক, আমার মায়ের বয়স হয়েছে, তিনি প্রায় অসুস্থ থাকেন, আর তার দেখভাল আমাকেই তো করতে হয়। গত সপ্তাহে আমি তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। জামশেদজি বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন উনি কেমন আছেন? রমেশ বলেন, এখন একটু ভালো আছেন। জামশেদজি আবারও বলেন, ঠিক আছে, ওনার খেয়াল রাখবেন আর আমার প্রণামটা জানাবেন। রমেশ বলেন, ঠিক আছে মালিক। জামশেদজি আবারও আরেকজনকে প্রশ্ন করলেন, দুর্গা দেবী, আপনি কেন ছুটি নিয়েছিলেন? দুর্গা বলেন, মালিক, বাড়িতে পুজো ছিল, পুজোর অনেক কাজ থাকে আর সব আমাকেই করতে হয়। জামশেদজি বলেন, বাড়িতে পুজো ছিল, কই প্রসাদ পেলাম না তো? দুর্গা বলেন, আমাদের গরিবের বাড়ির প্রসাদ কি আর আপনি খাবেন? জামশেদজি বলেন, কেন খাবো না, আমিও তো মানুষ নাকি? দুর্গা বলেন, পরের বার অবশ্যই আনবো মালিক। জামশেদজি আবার বলেন, অনিল কাকা, আপনি গত 3 দিন ধরে কাজে আসেননি, কি হয়েছে বলুন তো? অনিল বলেন, কি বলবো মালিক, মিলের গরমে শরীর জ্বলতে থাকে। 12 ঘন্টা কাজ করার পর শরীর এত ক্লান্ত লাগে যে পরের দিন আর কাজে আসতে ইচ্ছে করে না। হয়তো আমি আর এই কাজের যোগ্য নই। জামশেদজি বলেন, না কাকা, আপনার মতো দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে আর একজনও নেই। আপনি চিন্তা করবেন না, আপনার এই সমস্যার কোনো একটা সমাধান আমরা নিশ্চয়ই বার করব। অনিল বলেন, ভগবান আপনার ভালো করুক মালিক। জামশেদজি আরেকজনকে প্রশ্ন করেন, হরি, সাবিত্রী, তোমরা দুজনেই 10 দিনের ছুটিতে ছিলে, বাড়িতে সব ঠিক আছে তো? হরি বলেন, মালিক, এই সময়টা খেতে ফসল বোনার সময়। এখন যদি ফসল বুনতে না পারি, সারা বছর ক্ষেত খালি পড়ে থাকবে, অনেক ক্ষতি হয়ে যাবে তো। জামশেদজি বলেন, আর সাবিত্রী আসেননি কেন?
হরি বলেন, ও বলতে পারবে না, লজ্জা পায়। আসলে ওই মেয়েদের প্রতি মাসের অসুবিধা বোঝেনি তো, ওই সময় ওর খুব ব্যথা হয়, ও কোনো কাজ করতে পারে না। জামশেদজি বলেন, আচ্ছা, তোমার ছেলেমেয়েরা ক্ষেতের কাজ করে না? হরি বলেন, আমাদের কোনো সন্তান নেই। অনেক পুজো মানত তাবিজ কবজ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন তো ভয় হয়, যখন আমরা বুড়ো হয়ে যাব তখন কিভাবে রোজগার করব আর কি খাবো। জামশেদজি বলেন, চিন্তা করো না, যতদিন শরীরে বল আছে কাজ করে যাও, ভবিষ্যতের কথা পরে চিন্তা করা যাবে। হরি বলেন, ঠিক আছে মালিক। জামশেদজি ভাবতে লাগলেন, যেসব দম্পতিদের সন্তান নেই বা যাদের সন্তান দেখে না, তাদের ভবিষ্যৎ কি হবে? মহিলাদের সমস্যার কিভাবে সমাধান করা যায়? তারা তো নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। তিনি তো শুধু শ্রমিকদের ছুটির কারণ খুঁজতে গিয়েছিলেন, তার বদলে তিনি তাদের জীবনের সমস্যার কথাও শুনলেন। যখন জামশেদজি শ্রমিকদের সঙ্গে কথা বললেন, তখন তিনি বুঝতে পারলেন সমস্ত শ্রমিকদের প্রায় একই প্রকারের 4-5 রকমের সমস্যা আছে, যার জন্য তারা ছুটি নেয়। এবার তিনি প্রত্যেকটি সমস্যাকে ভালো মতো বুঝে নিয়ে তার সমাধান বের করতে শুরু করলেন, এবং এমন সব সমাধান বার করলেন যা আজকের দিনে দাঁড়িয়ে আপনার হয়তো খুব সাধারণ মনে হবে, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এমন সমাধান না কেউ বের করেছিল আর না কেউ ভেবেছিল। জামশেদজি সর্বপ্রথমে মিলের ভেন্টিলেশনের ওপর কাজ করলেন। তিনি এমন প্রযুক্তি ব্যবহার করলেন যাতে ভেতরের গরম হাওয়া বের হয়ে যায়, সব সময় ঠান্ডা হাওয়া চলাচল করে। এরপর কাপড়ের ছোট ছোট সুতো এবং তুলো, যা শ্রমিকদের নাকে মুখে গিয়ে তাদের অসুস্থ করে তুলত, সেটা বন্ধ করার জন্য তিনি কিছু মেশিন লাগান, যেগুলো কিছুক্ষণ পরপরই জলের ছিটে দিত, যার ফলে সমস্ত সুতো এবং তুলো ভিজে গিয়ে মাটিতে পড়ে যেত। এটা তো গেল ছোটখাটো সমাধান। এবার সময় ছিল ইতিহাস রচনা করার। জামশেদজি যারা অকারণে ছুটি নিত, তাদের প্রলোভন দেখানোর জন্য 1886 সালে ভবিষ্যৎ নির্বাহ নিধির সূচনা করলেন। 30 বছরের চাকরিতে যারা অনুমতি ছাড়া ছুটি নেবে না, তাদের এই ভবিষ্যৎ নির্বাহ নিধি দেওয়া হবে বলে ঘোষণা করেন। এরপরেই সবাই মন দিয়ে কাজ করতে ও কাজে আসতে শুরু করে। বিনা অনুমতিতে ছুটি নেওয়া বন্ধ হয় এবং মানুষ ভবিষ্যৎ নির্বাহ নিধির জন্য বছরের পর বছর কাজ করতে থাকে। সেই ভবিষ্যৎ নির্বাহ নিধি থেকে কিছু সুদের টাকা আলাদা রেখে সবার জন্য বীমার ব্যবস্থা করা হয়। এবার যাদের সন্তানাদি কিছু ছিল না, তাদের কথা ভেবে জামশেদজি নিবৃত্তি বেতন বিধি অর্থাৎ পেনশনের ব্যবস্থা শুরু করেন, এবং পরবর্তীতে মিলে কোনো রকম দুর্ঘটনার জন্য যদি কারো কোনো ক্ষতি হয়, তিনি সেই ক্ষতিপূরণ দেওয়াও শুরু করেন। আপনি বলবেন, এটা তো সরকারের ইপিএফ বা ইএসআই এর মতন প্রকল্প। একদম ঠিক ধরেছেন, কিন্তু এর শুরুটা জামশেদজি করেছিলেন, যা দেশে বিদেশেও কেউ করতে পারেনি। তা ভারতে জামশেদজি প্রথম শুরু করেছিলেন, এবং আজ পুরো পৃথিবী তার দেখানো পথেই চলছে। এত সব কিছু পাওয়ার পর শ্রমিকেরা ছুটি নেওয়া প্রায় বন্ধই করে দেয়। ক্ষেতের কাজের জন্য তারা অন্য মজুর রেখে কাজ করাতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবের জন্য জামশেদজি ছুটির প্রচলন শুরু করেন। যে সমস্ত শ্রমিকেরা বেশি সময় ধরে কাজ করতে পারত না, তাদের জন্য তিনি 8 ঘন্টার শিফট তৈরি করেন। আজকে কর্পোরেটে এইচআর টিমসরা যা যা করছে, তা সেই সময় দাঁড়িয়ে জামশেদজি করেছিলেন। দক্ষ শ্রমিকেরা যাতে আরও উৎসাহ পায়, এই জন্য প্রতি বছর একটি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে 1000-এরও বেশি শ্রমিকদের পুরস্কৃত করা হতো। শুধু তাই নয়, তিনি সেই সময়ে শ্রমিকদের জন্য ফিল্টার করা জলের ব্যবস্থাও করেন। এখানেই শেষ নয়, শ্রমিকদের জন্য ফ্রি হাসপাতাল, মহিলাদের জন্য আলাদা হাসপাতাল, মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি, শ্রমিকদের সুরক্ষার জন্য ট্রেনিং সেশন, এমন আরও অনেক কিছু করেন যা আজও বহু কোম্পানিরা নিজেদের শ্রমিকদের জন্য করতে পারে না। এই সুবিধা শুধু নাগপুর মিলের জন্য নয়,
তিনি পরবর্তীতে আরও যত উদ্যোগ শুরু করেছিলেন প্রত্যেকটিতে সমস্ত শ্রমিকদের জন্য এই সুবিধা রেখেছিলেন। শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থাও তৈরি করে তিনি এক নতুন দিশার সন্ধান দিয়েছিলেন। তবে এরপর তো আরও নতুন উদ্যোগ শুরু করা বাকি ছিল, সে সম্পর্কে আমরা জানব পরবর্তী পর্বে। জামশেদজি বলেন, আজ আমি ভীষণ খুশি। এই জলাভূমিকে আমরা সবাই মিলে একটা সুন্দর রূপ দিতে পেরেছি। সফলতার হাত ধরে আজ এই মিল এত বড় হতে পেরেছে তা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমাকে অনেকেই বলে যে আপনি মিলের জন্য অনেক খেটেছেন, শ্রমিকদের কত রকমের সুবিধা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না আমি অন্যদের মতো পরোপকারী, নিঃস্বার্থ ও উদার প্রকৃতির মানুষ। আজ যা কিছু হয়েছে তা আপনাদের জন্যই হয়েছে। আপনাদের ছাড়া সবটাই শূন্য। আমি তো শুধু আমার মিলে যারা কাজ করছেন তাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনাদের সব ধরনের সুবিধা দেওয়ার ফলে আপনাদের সঙ্গে সঙ্গে এই মিলও তো উপকৃত হবে। আমার মনে হয় বিনিয়োগকারীদের হিত এবং সমস্ত কর্মচারীদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ প্রতিটি কোম্পানির সাফল্যের মূল ভিত, আর আমি সেই ভিতটাকে মজবুত করতে চাই। তাই এটা মনে রাখবেন, আপনারা যা পেয়েছেন তা আপনাদের অধিকার, আর আপনাদের উন্নতি হলেই আমার এবং এই মিলের উন্নতি হবে। আপনারা এই শ্রম ও সহযোগিতা বজায় রাখবেন, আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। জামশেদজি সর্বদা নিজের সফলতার পিছনে নিজের কর্মচারীদের অবদানকে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। এমপ্রেস মিল এভাবেই বড় হতে থাকে। 1903 সালে 3 নম্বর এমপ্রেস মিলের উদ্ঘাটন করা হয়, কিন্তু তার আগে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। আজ সেই গল্পই আপনাদের শোনাব। 1878 সালে এমপ্রেস মিলের ব্যবস্থাপকের পদ ছেড়ে জামশেদজি বেজনজি মেহতাকে ব্যবস্থাপক বানান। এমপ্রেস মিলের ভার যে একজন দায়িত্ব ও কর্তব্যযুক্ত ব্যক্তির হাতে পড়েছে তা তিনি ভালো মতোই জানতেন। বেজনজিকে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন। উনি ছোটবেলা থেকেই কাজের প্রতি তার মনোযোগ ও অদম্য চেষ্টাকে ভালো মতোই পর্যবেক্ষণ করেছিলেন। কিছু বছর পর তিনি সেটা বলেও ছিলেন। জামশেদজি বলেন, যেদিন বেজনজি মেহতাকে এমপ্রেস মিলের ব্যবস্থাপকের পদ দেওয়া হয় সেই দিন মিলের ভাগ্যোজ্জ্বলের দিন ছিল। 1878 সালে জামশেদজি ঠিক করেন তিনি সপরিবারে মুম্বাই যাবেন। সেই সময় কেউ বুঝতেই পারছিল না যে এতটা সফলতা অর্জন করার পরেও জামশেদজি কেন সব কিছু বেজনজির হাতে অর্পণ করে মুম্বাইয়ে চলে যাচ্ছেন। তবে সত্যি কথা বলতে কি, জামশেদজি তো এখানে থেমে যাওয়ার মানুষ ছিলেন না, তাকে আরও অনেকটা পথ এগোতে হতো। 1880 সাল ছিল ভারতের কল্যাণে জাগরণের সময়। ভারতের অফুরন্ত ধন সম্পদ ব্রিটিশরা লুট করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছিল, আর এটা বন্ধ করার কোনো উপায় ছিল না। এর মধ্যে ব্রিটিশ সরকার বিদেশি মাল ভারতে বিক্রি করে যথেষ্ট লাভ উপার্জন করেছিল। এমতাবস্থায় আমাদের স্বদেশী শিল্পকে উৎসাহ দেওয়া এবং নিজেদের দেশ থেকে বিদেশে সেই জিনিসগুলোকে রপ্তানি করে দেশে টাকা নিয়ে আসাটা ভীষণ প্রয়োজনীয় ছিল। এই কথাটা সমস্ত উদ্যোক্তারা খুব ভালো মতন বুঝতে পেরেছিলেন এবং তখনই স্বদেশী আন্দোলনের সূচনা হয়। জামশেদজি স্বদেশী আন্দোলনের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তিনিও এতে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তাই তিনি তার পরবর্তী কটন মিলের নাম স্বদেশী মিল রেখেছিলেন। স্বদেশী মিলের জন্য তিনি মুম্বাইতে ভিক্টোরিয়া গার্ডেনের সামনে একটি জায়গাও কিনেছিলেন। কিন্তু তখনই তিনি জানতে পারেন ধর্মেসি মিল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এবং তার মালিক সেই মিলটি বেচতে চায়। একসময় এই ধর্মেসি মিল মুম্বাইয়ের সবচেয়ে বড় কটন মিল ছিল। অবশেষে জামশেদজি 1886 সালে 12.5 লাখ টাকায় ধর্মেসি মিল কিনে নেন এবং মিলের পুরনো গৌরব আবার ফিরিয়ে আনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন।
ধর্মেসি মিল 4 বছর ধরে কোনো লাভের মুখ দেখেনি, তবুও তিনি এই মিলে বিনিয়োগ করতে চেয়েছিলেন। কারণ একে তো তিনি এই মিলটি তার আসল দামের 6 ভাগের 1 ভাগ দামে কিনতে পেরেছিলেন, এবং এই মিলটি একটি ফ্রি হোল্ড জমির ওপর তৈরি হয়েছিল। তিনি সবচেয়ে প্রথমে মিলের নাম বদলে স্বদেশী মিল রাখেন। প্রথমে তার মনে হয়েছিল এই কাজটা বেশ লাভজনক হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি একের পর এক বাধার সম্মুখীন হতে থাকেন। এক ব্যক্তি জামশেদজিকে জিজ্ঞেস করেন, জামশেদজি, আমাদের এই কাজটা কি করা ভুল হলো? জামশেদজি বলেন, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ব্যক্তি বলেন, কিন্তু সমস্যাটা কি হয়েছে? জামশেদজি বলেন, আমার প্রথমে মনে হয়েছিল এখানকার পুরনো মেশিনগুলো দিয়ে কাজ চলে যাবে, কিন্তু এখন তো দেখছি সব বেকার হয়ে পড়ে আছে। ব্যক্তি বলেন, শুধু এইটুকুই সমস্যা তো? জামশেদজি বলেন, না, আজ জানতে পারলাম ধর্মেসি মিল যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে 4 বার দেউলিয়া হয়েছে। ব্যক্তি আবারও বলেন, সত্যি? জামশেদজি উত্তর দেন, হ্যাঁ, বড় মিল হওয়ার কারণে এখানে সবসময় শ্রমিকের সংখ্যা কম থাকে, দক্ষ কারিগরও নেই, মেশিনগুলোও পুরনো, যার ফলে ভালো কাপড় তৈরি হয় না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে ক্রেতাদেরও এখানের কাপড় তৈরির ওপর বিশ্বাস নেই। ব্যক্তি বলেন, তাহলে আমাদের সব টাকা জলে চলে গেল? জামশেদজি বলেন, আরে না না, আমি আছি তো, আমার ওপরে ভরসা রাখুন আর আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব। ধর্মেসি মিল কিনে জামশেদজির লাভ তো কিছুই হয়নি, বরং 2 বছর পর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি বিনিয়োগকারীদের মুনাফা অবধি দিতে অসফল হয়েছিলেন। এরপর তিনি কোম্পানির প্রোডাক্টগুলো চায়নায় বিক্রি করার চেষ্টা করে অসফল হন, যার ফলে কোম্পানির আরও লোকসান হয়। টাটা গ্রুপের উপদেষ্টাদের কথা না শুনেই জামশেদজি এই মিল কিনেছিলেন এবং একটা বড় ভুল করেছিলেন। তিনি তার সেই ভুল স্বীকারও করতেন এবং তার করা প্রত্যেকটি ভুল থেকে তিনি শিক্ষা নিতেন। এরপর স্বদেশী মিলকে বাঁচানোর জন্য জামশেদজি নিজের সমস্ত জমানো টাকা পলিসি দিয়ে দেন, এমনকি এমপ্রেস মিলের নিজের কিছু শেয়ারও বিক্রি করে দেন। এই সমস্ত টাকা দিয়ে তিনি মিলে একটি বয়লার লাগান, নতুন শেড তৈরি করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনি এরপর শ্রমিক জোগাড় করলেন, এমনকি বাইরের রাজ্য থেকেও নিয়ে এলেন কিছু শ্রমিক। তারপর তাদের নাগপুরের মিল থেকে দক্ষ কারিগর এনে তিনি সেখানকার কারিগরদের প্রশিক্ষণ দিলেন। ধীরে ধীরে স্বদেশী মিল চলতে শুরু করল। কিন্তু অন্যদিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একদিন কারখানাতেই মাথা ঘুরে পড়ে গেলেন। ডাক্তার তাকে ব্র্যান্ডি খাওয়ার পরামর্শ দিলে তিনি সেটা একেবারেই মানা করে দেন, কারণ নেশা করা তার একেবারেই পছন্দ ছিল না। এরপর থেকে তিনি অসুস্থ থাকতে শুরু করেন। এর মধ্যেই 1897 সালে তিনি মুম্বাইতে সমুদ্রের ধারে নিজের পরিবারের জন্য একটা সুবিশাল অট্টালিকা তৈরি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময়ই নুসেরওয়ানজি পরলোক গমন করেন। এমন একটা পরিস্থিতি জামশেদজিকে দুঃখের সাগরে ডুবিয়ে দিলেও তিনি সেখান থেকে বেরিয়ে এসে পুনরায় নিজের যাত্রা শুরু করেছিলেন। এসবের মধ্যেই তিনি সঠিক বিচার বিবেচনা ও আধুনিক মেশিনের সাহায্যে স্বদেশী মিলে শ্রেষ্ঠ কাপড় তৈরি করতে থাকেন। সেই কাপড়গুলোকে বিদেশে সস্তায় এক্সপোর্ট করার জন্য 1873 সালে তিনি একটি শিপিং কোম্পানিও চালু করেন। এর জন্য তিনি লন্ডনের থেকে অ্যানি বোরো নামের একটি জাহাজ ভাড়াও নিয়েছিলেন। জাপানের একটি শিপিং লাইনের সঙ্গে তিনি টাটা লাইনের সূচনা করেছিলেন। যদিও এই কোম্পানি বেশি দিন চলেনি, কিন্তু সেই সময় টাটা লাইন বিদেশি প্রতিদ্বন্দ্বীদের বেশ ভালো টক্কর দিয়েছিল। এখানেই শেষ নয়, ইজিপ্ট থেকে ভালো তুলোর বীজ আনা, জাপানের থেকে রেশমের চাষের বিশেষজ্ঞ, পঞ্চগানিতে কফির ক্ষেত তৈরির প্রচেষ্টাও তিনি করেছিলেন। আর এই সবই ছিল নিজের দেশ তথা ভারত যাতে উন্নত আত্মনির্ভর হতে পারে সেই জন্য।
এসব কিছু করার ফলে বিশ্ববাজারে স্বদেশি মিলের কাপড় সবচেয়ে বেশি দামে বিক্রি হতে শুরু করে এবং প্রচুর সুনাম অর্জন করে। এরপর তিনি তৈরি করেছিলেন তার স্বপ্নের হোটেল তাজমহল প্যালেস। ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। ব্রিটিশ শাসনকালে বিভিন্ন হোটেল, বাংলো এবং কিছু পাবলিক প্লেসে ঠিক এই রকমই উক্তি বোর্ডে লেখা থাকত, যেখানে শুধুমাত্র ব্রিটিশদেরই যাওয়ার অধিকার ছিল। শুধুমাত্র ভারতেই নয়, ইংল্যান্ডেও বিভিন্ন জায়গায় নো ডগস নো ব্ল্যাক লেখা বোর্ড থাকত। আজকাল যেমন বিভিন্ন জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য দেখা যায়, সেই সময় অর্থাৎ 1880 সাল থেকে 1900 দশক অবধি বর্ণ বৈষম্য দেখা যেত। ভারতীয় কালো লোকেদেরকে বহু জায়গায় অপমানিত হতে হতো এবং তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। কেবল ভারতীয়ই নয়, আফ্রিকানদেরও এই বর্ণ বৈষম্যের শিকার হতে হতো। 1896 সালে একবার সিনেমার জনক লুমিয়ার ব্রাদার্স ভারতে এসেছিলেন। তিনি তার প্রথম সিনেমার শো সেই সময় মুম্বাইয়ের 5 তারা হোটেল ওয়াটসনে রেখেছিলেন। ওয়াটসন হোটেলে শুধু গোঁড়াদের প্রবেশের অনুমতি ছিল। এটাও সেই হোটেলগুলোর মধ্যে একটি ছিল যেখানে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। জামশেদজি সবসময় নিজের কাজের সূত্রে নতুন নতুন লোকেদের সঙ্গে মিশতেন, যাদের মধ্যে বেশ কিছু বিদেশিরাও ছিলেন। বেশ কিছু গোঁড়ারা তার ভালো বন্ধুও ছিল। এমনই একদিন তার এক ব্রিটিশ বন্ধু জামশেদজিকে ওয়াটসন হোটেলে সেই সিনেমার শো দেখার আমন্ত্রণ জানালেন। তার নিমন্ত্রণ রক্ষা করতে জামশেদজি যখন তার এক বন্ধুকে নিয়ে ওয়াটসন হোটেলে গেলেন, তখন সেখানকার ম্যানেজার বাইরে টাঙানো বোর্ডটি জামশেদজিকে দেখিয়ে তাকে ভেতরে আসতে মানা করে দিলেন। এমন ঘটনায় জামশেদজি অত্যন্ত রেগে গেলেন, কারণ এটা শুধুমাত্র তার অপমান ছিল না, এটা প্রত্যেকটি ভারতবাসীর অপমান ছিল। এই ঘটনার পর জামশেদজি হোটেল তাজমহল তৈরি করেছিলেন এবং সেই হোটেলের বাইরে লেখা ছিল ব্রিটিশ অ্যান্ড ক্যাটস আর নট অ্যালাউড। এই গল্পটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন এবং এই গল্পটি শুনে ভারতীয় হিসেবে আপনাদের গর্ববোধ হয়েছে। কিন্তু সত্যি বলতে কি, এই ঘটনাটি সত্যি না মিথ্যে তার কোনো প্রমাণ নেই। কারণ জামশেদজি যারা অন্যদের ঘৃণা করে তাদেরকে ঘৃণা ফেরত দেওয়ার মতন ব্যক্তি ছিলেন না। তিনি অত্যন্ত দয়ালু এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কখনো জাতি অথবা বর্ণ বৈষম্যে বিশ্বাস করতেন না। বরঞ্চ এই কথাটার আরও বেশি প্রমাণ মেলে যে তিনি এমন একটি হোটেল তৈরি করতে চেয়েছিলেন যেখানে সমস্ত জাতি, সমস্ত দেশ, সমস্ত ধর্মের মানুষের অবাধ প্রবেশ থাকবে। তাই তিনি তার হোটেলের বাইরে কখনো এমন কোনো বোর্ড লাগাননি যেখানে লেখা থাকবে ব্রিটিশ অ্যান্ড ক্যাটস আর নট অ্যালাউড। দ্য তাজ বইয়ের লেখিকা সারদা ত্রিবেদী এই গল্পটি নিয়ে নিজের বইয়ে লিখেছিলেন যে জামশেদজি অনেক বছর ধরে মুম্বাইয়ে বসবাস করতেন। তিনি মুম্বাইয়ের সমস্ত জায়গা ও সমস্ত হোটেল সম্পর্কে অবগত ছিলেন। আর এসব জানা সত্ত্বেও তিনি এমন কোনো জায়গায় কেন যাবেন যেখানে তার অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে? লেখক আর.এম. লালা তার বই ফর দ্য লাভ অফ ইন্ডিয়া, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ জামশেদজি টাটা নামক বইতে তাজ হোটেলের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। সেই সময় মুম্বাই ব্রিটিশদের মুখ্য আকর্ষণের জায়গা ছিল, তাই তারা প্রায়ই সেখানে আসতেন। অপরদিকে মুম্বাই ধীরে ধীরে ব্যবসার মহানগরীতে তৈরি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও মুম্বাইয়ে আসা পর্যটকদের থাকার জন্য ভালো হোটেলের অভাব ছিল। সেই সময় মুম্বাইয়ে 3টি হোটেল ছিল যেগুলো খুবই প্রসিদ্ধ: ওয়াটসন হোটেল, অ্যাপোলো হোটেল এবং দ্য গ্রেট ওয়েস্টার্ন হোটেল। এই 3টি ভালো হোটেল ছিল বটে, কিন্তু এর কামরাগুলো খুব ছোট ছিল এবং ভালো ভেন্টিলেশনও ছিল না। রাতে মশারি টাঙিয়ে শুতে হতো, তবুও মশাদের থেকে নিষ্কৃতি পাওয়া যেত না। সেই হিসেবে এই হোটেলগুলোকে 5 তারা আখ্যা দেওয়া অনেকটা ব্যঙ্গ করার মতন ব্যাপার। ব্রিটিশ রাজনীতিবিদ
স্ট্যানলি রিড একবার বলেছিলেন, জামশেদজি নিজের দেশকে খুবই ভালোবাসতেন। তার কাছে আসা বিদেশি অতিথিদের সবসময় এটাই অভিযোগ থাকত যে তাদের এখানে থাকতে খুবই অসুবিধা হয়। নিজের দেশের নাম যাতে বিদেশে খারাপ না হয় সেই জন্য তিনি একটি অত্যন্ত সুন্দর এবং বড় হোটেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1898 সালে জামশেদজি সমুদ্রের ধারে 2.5 একর জমি 99 সালে লিজে নিয়েছিলেন, যেখানে তিনি তার স্বপ্নের হোটেলটি নির্মাণ করতে চেয়েছিলেন। আর এই কথাটা তিনি নিজের পরিবারের কাউকে বলেননি। তিনি টাটা অ্যান্ড সন্সের টাকায় নয়, শুধুমাত্র নিজের কামাইয়ের টাকায় এই হোটেলটি নির্মাণ করতে চেয়েছিলেন। একদিন হঠাৎ করেই তিনি সকলকে এই সুখবরটি দিয়ে দিলেন এবং কোনো সমারোহ ছাড়াই শুধুমাত্র নারকেল ভেঙে তিনি নির্মাণের কাজ শুরু করে দেন। সেই সময় ভারতের বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম ফ্রেডরিক স্টিমেন্স এবং তার সহকারী ছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার রাউর সাহেব সীতারাম খান্ডেরাও বৈদ্য এবং ডি.এন. মির্জা। আর এই দুই বিখ্যাত ভারতীয় ইঞ্জিনিয়ারের নামই তাজ হোটেলের নির্মাণের সঙ্গে আজ অবধি জুড়ে রয়েছে। তাজ হোটেলের ডিজাইন এমনভাবে বানানো হয় যাতে অধিকাংশ হোটেলের রুম থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যায় এবং প্রত্যেকটি ঘরে ঠান্ডা হাওয়া চলাচল করে, যার জন্য এই হোটেলের মুখ্য দরজা পেছনের দিকে ছিল। যখন তাজ হোটেল নির্মাণ করা হচ্ছিল তখন এক ব্রিটিশ ব্যক্তি জামশেদজিকে বলেছিলেন, এই হোটেলটি বাস্তবতার একটি সুন্দরতম নিদর্শন হতে চলেছে। তখন জামশেদজি বলেছিলেন যে তিনি শুধুমাত্র এমন হোটেল বানাতে চান যেখানে প্রত্যেকটি মানুষের প্রবেশ অবাধ থাকবে এবং যাতে প্রত্যেক প্রবাসী অতিথি ভারত সম্পর্কে সুন্দর অভিজ্ঞতা নিয়ে যেতে পারে। 16 ডিসেম্বর 1903 সালে তাজ হোটেলের একদিকের অংশ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে গিয়েছিল, আর তখনই তিনি হোটেলের শুভারম্ভ করে দিয়েছিলেন। আসলে তার অসুস্থ শরীরের জন্য তিনি বেশি দিন অপেক্ষা করতে চাইছিলেন না। তিনি জীবিত থাকা অবস্থাতেই তাজ হোটেল শুরু হতে দেখতে চাইছিলেন, তাই কাজ চলতে থাকা অবস্থাতেই তিনি হোটেলের শুভ উদ্বোধন করে দেন। এই হোটেলটি তৈরি করতে সেই সময় প্রায় 25 লাখ টাকা খরচা হয়েছিল। হোটেল শুরু হওয়ার আগে অবধি জামশেদজি ভেবেছিলেন তিনি কোনো ভালো ইউরোপিয়ান হোটেল মালিককে এই হোটেলটি চালানোর দায়িত্ব দেবেন, কিন্তু বিভিন্ন কারণবশত অবশেষে তিনি নিজেই হোটেলের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। হোটেল তাজমহল প্যালেস ভারতের এমন প্রথম হোটেল ছিল যেখানে বিদ্যুৎ ছিল, যেখানে বিদেশি ওয়েটার এবং শেফরা কাজ করতেন। অতিথিদের সুবিধার জন্য সুন্দর হোটেল রুম, জার্মান এলিভেটর, টার্কিশ বাথটাব এবং প্রত্যেকটি রুমে আমেরিকান পাখা লাগানো ছিল। প্রত্যেকটি রুমকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং সেখানে সোফা, অ্যাটাচড বাথরুমের মতন সব ধরনের সুযোগ সুবিধা ছিল। জামশেদজি হোটেলটিকে সর্বোত্তম বানানোর জন্য সব ধরনের প্রচেষ্টা করেছিলেন। তিনি নিজে ডুসেলডর্ফ থেকে বিদ্যুতের যন্ত্র নিয়ে এসেছিলেন, বার্লিন থেকে ঝাড়বাতি এনে মনের মতো করে হোটেলটিকে সাজিয়েছিলেন। এছাড়াও অতিথিদের জন্য হোটেলের নিজস্ব সোডা প্ল্যান্ট এবং বিদ্যুতের সাহায্যে চলা লন্ড্রিও শুরু করেন। আগে তাজ হোটেলের কিচেন ওপরতলায় ছিল, যাতে অতিথিদের খাবারের গন্ধ এবং ধোঁয়ার কারণে কোনো অসুবিধা না হয়। পরবর্তীতে তা নিচতলায় নিয়ে আসা হয়। কিন্তু এই তাজ হোটেল শুরু হওয়ার 1 বছর পর 1904 সালে জামশেদজি পরলোক গমন করেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই, তাই তিনি হোটেলের কাজ শুরু হওয়ার আগেই তার শুভারম্ভ করে দিয়েছিলেন। তবে আমাদের কাহিনী এখানেই শেষ হয়নি। তাজ হোটেলের পাশাপাশি জামশেদজি আরও 3টি গ্রিন প্রজেক্টে কাজ করছিলেন। কি ছিল সেই প্রজেক্টগুলি? সেগুলি কি আদৌ সফল হয়েছিল? জানতে হলে শুনতেই হবে পরবর্তী পর্ব। যখন জামশেদজি তার বোনেদের প্রথমবার হোটেল তাজমহল প্যালেসের ব্যাপারে বলেছিলেন, তখন তারা বলেছিলেন যে
তিনি একসঙ্গে আর কত কাজ করবেন? একদিকে সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের স্বপ্ন, অন্যদিকে স্টিল প্ল্যান্টের কাজ চলছে, আবার আরেকদিকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। এসবের মাঝে আবার হোটেল নিয়ে পড়লে তার শরীর অসুস্থ হয়ে যাবে, আরও ভেঙে যাবে। তাদের এমন প্রতিক্রিয়া একদমই ন্যায্য ছিল, কারণ জামশেদজির শরীর যেভাবে খারাপ হচ্ছিল তাতে তার আরামের প্রয়োজন ছিল। কিন্তু জামশেদজি ভাবতেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যাবেন। আমরা আগেই বলেছি, হোটেলের পাশাপাশি তিনি আরও 3টি প্রজেক্টে কাজ করেছিলেন। তিনি এই 3টি প্রজেক্টে একসঙ্গে কাজ করা শুরু করে দেন। আজকের পর্বে আমরা আলোচনা করব তার প্রথম স্বপ্ন অর্থাৎ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট তৈরির পেছনে তার অদম্য প্রয়াসের কাহিনী নিয়ে। 1893 সালে জামশেদজি শিকাগোর একটি শিল্প প্রদর্শন দেখতে গিয়েছিলেন। সেই যাত্রাপথে জাপানে স্বামী বিবেকানন্দ ও জামশেদজি একই হোটেলে উঠেছিলেন। তখনও বিবেকানন্দ প্রসিদ্ধ হননি। 1 সপ্তাহ সেই হোটেলে থাকার পর তারা দুজনে একটি বোটে করে ইয়োকোহামা থেকে শিকাগোর উদ্দেশ্যে রওনা দেন। যে ধর্ম সম্মেলনে বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন সেটি ওই শিল্প প্রদর্শনীরই একটি অংশ ছিল। সেই বোটে তারা দুজনে পরিচিত এবং তাদের মধ্যে বিস্তর আলোচনা চলে। স্বামীজি জামশেদজিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং এটাও বলেন যে তিনি বারবার এই যে বিদেশে নতুন প্রযুক্তি শিখতে যান, কেমন হয় যদি ভারতের মেধাবী ছাত্ররাই নিজের দেশের মাটিতে বসে নতুন ধরনের প্রযুক্তির আবিষ্কার করে। তার কথা শুনেই জামশেদজির মাথায় সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট খোলার চিন্তা আসে। সে কথা স্বামীজিকে জানাতে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন এতে ভারতের উন্নয়ন হবে এবং তিনি এই কাজে সব সময় তার পাশে থাকবেন। স্বামীজি হয়তো জামশেদজির চেয়ে বয়সে ছোট ছিলেন, কিন্তু তার চিন্তা ভাবনা এবং দূরদৃষ্টি জামশেদজিকে মুগ্ধ করেছিল। তিনি সর্বদা ভালো চিন্তা ভাবনাকে সমাদর করতেন এবং সেই দিন থেকে তিনি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের স্বপ্ন দেখতে শুরু করেন। জামশেদজি এই ইনস্টিটিউটে শুধুমাত্র কেমিক্যাল, ইলেকট্রিক, স্যানিটারি এবং মেডিকেলের ক্ষেত্রগুলোতে সংশোধনী করতে চাননি, বরং সংশোধনের সঙ্গে সঙ্গে তিনি ভারতবাসীদের উচ্চ স্তরের প্রশিক্ষণও দিতে চাইতেন, যাতে শিক্ষার ক্ষেত্রেও প্রভূত উন্নতি হয়। এই প্রজেক্টের জন্য তিনি সব রকমের আর্থিক সহায়তা করতে রাজি ছিলেন, কিন্তু এই প্রজেক্টটিকে তিনি নিজের নামে নয় বরং দেশের নামে শুরু করতে চেয়েছিলেন। তিনি বরজরজি বাদশাকে এই পরিকল্পনার ব্যাপারে জানান এবং বাদশাহ এতে উৎসাহিত হয়ে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিতে জয়েন করার সুযোগ ছেড়ে জামশেদজির মিশনে জয়েন করেন। সেই সময় ভারতের স্কুলগুলোতে খুব একটা ভালো পড়াশুনো হতো না। সিলেবাস সম্পর্কে রিসার্চ বা সংশোধন করাও হতো না। শুধু গতানুগতিক জিনিস পড়ানো আর তার পরীক্ষাই নেওয়া হতো। এই অবস্থার পরিবর্তন আনার জন্য জামশেদজি বাদশাকে বিদেশে পাঠিয়ে সেখানকার রিসার্চ ইনস্টিটিউট কিভাবে চলে এবং ভারতে সেরকম ইনস্টিটিউট কিভাবে খোলা যায় তার পরিকল্পনা ও খোঁজ খবর নেওয়ার জন্য পাঠান। বাদশাহ প্রায় 1.5 বছর ধরে বিদেশ ভ্রমণ করে একটি সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে ভারতে ফেরেন, যে রিপোর্টের সহায়তায় পরবর্তীতে ভারতীয় রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছিল। রিসার্চ ইনস্টিটিউট কিভাবে তৈরি হবে তা নিশ্চিত করার পর 1896 সালের 27শে নভেম্বর জামশেদজি লর্ড রেকে একটি চিঠি লেখেন। তিনি লিখেছিলেন, ডিয়ার লর্ড রে, ঈশ্বরের আশীর্বাদে আমার ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। আমার এই উন্নতির পেছনে ভারতবাসীদের অবদান রয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করা আমার নৈতিক কর্তব্য। দেশের ভালোর জন্য একটি রিসার্চ ইনস্টিটিউটের প্রয়োজন রয়েছে। এর জন্য আমি যথাসম্ভব আর্থিক সহায়তা করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি এখানে নিজের কোনো পদ চাই না, আর এটাও চাই না আমার অথবা আমার পরিবারের নামে কোনো পদ দেওয়া হোক। রাষ্ট্রের এই প্রতীকটির নাম ভারতের নামেই হওয়া উচিত এবং আমার মৃত্যুর পর আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ অংশ বিক্রি করে
যা অর্থ আসবে তা এই রিসার্চ ইনস্টিটিউটকে দেওয়া হবে। ইনস্টিটিউটের কাজের জন্য একটি কমিটিও গঠন করা হলো। জামশেদজি ভেবেছিলেন এমন ইনস্টিটিউট মুম্বাইতেই হওয়া উচিত। তিনি নিজের চিঠিতে সমস্ত পরিকল্পনার ব্যাপারে লিখেছিলেন। এই চিঠি থেকে প্রমাণিত হয় যে তিনি নিজের অর্থ অথবা সুনামের চেয়ে দেশের ভালোর ব্যাপারে ঠিক কতটা ভাবতেন। এই পরিকল্পনার দ্বারা ভাইসরয় লর্ড কার্জনও প্রভাবিত হয়েছিলেন, কিন্তু তিনি প্রচুর সমস্যাও সৃষ্টি করেছিলেন। তিনি লিখেছিলেন, জামশেদজি, আপনার এই রিসার্চ ইনস্টিটিউটের প্রয়োজন একটা দুর্দান্ত পরিকল্পনা, কিন্তু এই ব্যাপারে আমাদের খুব একটা বেশি জানা নেই। আপনি ভালো শিক্ষক তো জোগাড় করেই নেবেন, কিন্তু এখানে পড়ার মতো ছাত্র জোগাড় করতে পারবেন কি? আর যদি ছাত্র পেয়েও যান, তবে পরবর্তীতে গিয়ে তারা রোজগারের পথ পাবে কি? এছাড়া এই পরিকল্পনা দেখে সরকার রাগ করতে পারে। তাই আমার মনে হয় এই ইনস্টিটিউট শুরু করার কোনো মানেই হয় না। সেই সময়ে ভারতে ব্রিটিশ সরকার ছিল। ইনস্টিটিউট শুরু হওয়ার আগেই তাকে বন্ধ করার প্রয়াস চলছিল, কিন্তু জামশেদজি তো হার মানার মানুষ ছিলেন না। তিনি নিজের সংগঠনের মাধ্যমে পুনরায় ওনাকে নিজের পরিকল্পনা পাঠালেন এবং তাদের সমস্ত রকমের আশঙ্কা দূর করার চেষ্টা করেন। কিন্তু সমস্যা যেন শেষ হতেই চাইছিল না। এবার মানুষের সহযোগিতার প্রয়োজন ছিল। তাই জামশেদজি স্বামী বিবেকানন্দকে এবার চিঠি লিখলেন। তিনি লেখেন, মহাশয়, আশা করি আমাদের শেষ সাক্ষাৎ আপনার মনে আছে। আপনার উপদেশকে মনে রেখে আমি চেষ্টা করছি একটি সংশোধন সংস্থা খোলার। আপনি হয়তো সেটাই জানতে পেরেছেন। এবার যারা নতুন নতুন সংশোধন করতে চান বা শিখতে চান, আমি সেই সমস্ত দেশবাসীকে একত্র করতে চাই। তাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে, শুধু তাদেরকে সংশোধন করতে হবে। এই মিশনে আপনার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। স্বামীজি নিজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন নিজে যেতে না পারলেও তার শিষ্যা সিস্টার নিবেদিতাকে পাঠিয়ে দেন জামশেদজির সহায়তা করার জন্য। 1901 সালে সিস্টার নিবেদিতা লন্ডনে যান ব্রিটিশ সরকারের থেকে রিসার্চ ইনস্টিটিউটের জন্য সহযোগিতা চাইতে। সেখানে গিয়ে প্রখ্যাত বায়োলজিস্ট ও স্বামীজির বন্ধু প্যাট্রিক ডিডিসের সাহায্যে ব্রিটিশ সরকারের কাছে ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউটের জন্য আবেদন করেন। এর মধ্যে 1902 সালে স্বামীজি ও 1904 সালে জামশেদজি পরলোক গমন করেন। কিন্তু জামশেদজির সংগঠন এবং সিস্টার নিবেদিতা কোনো চেষ্টা ছাড়েননি। অবশেষে 1907 সালে তাদের প্রস্তাব সরকারের দ্বারা মান্যতা পায়। সরকার চেয়েছিল মুম্বাইয়ে এই ইনস্টিটিউট খুলতে, কিন্তু জামশেদজি 1898 সালে মহীশূরে এই কাজের জন্য জমি বেছে রেখেছিলেন। তাই শেষ পর্যন্ত 1909 সালে সেখানেই প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইন ব্যাঙ্গালোর। এই সংস্থাটি ব্যাঙ্গালোরের প্রায় 400 একর জমির মধ্যে অবস্থিত, যা 1907 সালের মার্চ মাসে মহীশূরের মহারাজা দান হিসেবে দিয়েছিলেন। জামশেদজি কখনোই চাননি এই সংস্থা তাঁর নিজের নামে হোক। তিনি শুধু চেয়েছিলেন এই সংস্থার মাধ্যমে যাতে ভারতের উন্নতি হয়। আজ ভারত বিশ্বের দরবারে যতটা প্রগতি লাভ করেছে, তার পেছনে এই ইনস্টিটিউটের অবদান অগ্রগণ্য। জামশেদজি নিজের স্বপ্নকে হয়তো পূরণ হতে দেখে যেতে পারেননি, কিন্তু আজ তার স্বপ্ন বহু ভারতীয়দের স্বপ্ন পূরণ করছে। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য, কিন্তু এখনও আরও অনেকটা পথ বাকি। পরবর্তী পর্বে আমরা কথা বলবো তার দ্বিতীয় স্বপ্নের ব্যাপারে, অর্থাৎ কিভাবে তৈরি হয়েছিল টাটা স্টিল প্ল্যান্ট। আপনার সেই উক্তিটি মনে আছে, যেখানে বিখ্যাত ঐতিহাসিক ও দার্শনিক থমাস কার্লাইন বলেছিলেন, দ্য কান্ট্রি দ্যাট হ্যাজ দ্য স্টিল হ্যাজ দ্য গোল্ড। আমরা আগেই বলেছি যে জামশেদজি এই লাইনটি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি লাইনটি ডায়েরিতে লিখে রেখেছিলেন। তখনও হয়তো তিনি জানতেন না যে এই লাইনটি সমগ্র ভারতবাসীদের জীবন বদলে দেবে। যেই দেশের কাছে স্টিল থাকবে, সেই দেশের কাছে সোনাও থাকবে।
আজকের দিনে হয়তো এই কথাটির কোনো অর্থ দাঁড়ায় না, কারণ ভারতের কাছে আজ সোনাও রয়েছে আর লোহাও রয়েছে। কিন্তু 1850 সাল নাগাদ জামশেদজি লোহার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। যদি ভারতে লোহার খনি পাওয়া যেত এবং স্টিলের প্রোডাকশন করা যেত, তবে ভারতের একটি বড় জনসম্প্রদায় রোজগারের পথ পেত। ভারতকে লোহার জন্য অন্য দেশের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে হতোই না, উপরন্তু বহু লাভও হতো। যবে থেকে জামশেদজি থমাস কার্লাইনের এই বক্তব্যটি শুনেছিলেন, তবে থেকেই তিনি একটি স্টিল প্ল্যান্ট নির্মাণ করার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই সময় তিনি তার কটন মিলের জন্য এতটাই ব্যস্ত ছিলেন যে অন্য কোনো কিছু করার সময়ই পাননি। কিন্তু পরবর্তীতে সেই স্বপ্ন তার জেদে পরিণত হয়ে গিয়েছিল। আজ আমরা তার সেই দ্বিতীয় স্বপ্ন স্টিল প্ল্যান্ট অর্থাৎ টাটা স্টিলকে নিয়েই কথা বলবো। জামশেদজি নিজের অভিজ্ঞতার দ্বারা বুঝতে পেরেছিলেন যে একটি দেশ তখনই উন্নতি করবে যখন সেই দেশ আয়রন এবং স্টিলের ক্ষেত্রে কাজ করবে। এই বিষয়টি সবসময় তার মাথায় ছিল। কিন্তু স্টিল বানানো তো কোনো সহজ ব্যাপার নয় যে কারখানা তৈরি করে দিলাম আর স্টিলের প্রোডাকশন শুরু হয়ে গেল। সবার প্রথমে প্রয়োজন ছিল একটি লোহার খনির, তারপর সরকারের অনুমতির, তারপর কারখানা তৈরির জায়গা এবং শ্রমিক। এসব কিছুর জন্য তিনি একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। 1882 সালে যখন জামশেদজি প্রায় 43 বছর বয়সী ছিলেন, তখন একটি স্টাডিতে বলা হয় যে চান্দা জেলায় লোহার খনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চান্দা নাগপুরের কাছাকাছি এলাকা ছিল। জামশেদজি একবার সেখান থেকে কয়লা এবং লোহার স্যাম্পল নিয়ে এসে সেগুলো টেস্টিংয়ের জন্য জার্মানিতে পাঠিয়ে দেন। যখন টেস্টিংয়ের রেজাল্ট এলো, তখন জানা গেল যে সেখানে কয়লার খনি হওয়া তো অসম্ভব, এবং তখন যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হতো তার মাধ্যমে এটাও জানা গেল যে সেখানে লোহার গুণমান খুব একটা ভালো নয়, যার দ্বারা লোহার কারখানা শুরু করা যায়। কিন্তু জামশেদজি তবুও চেষ্টা করে যাচ্ছিলেন। তবে একটি খনি তৈরি করার জন্য ব্রিটিশ সরকারের যে সকল নিয়ম ছিল তা একটু বেশি কঠোর এবং নিরাশাজনক ছিল। তাই সময়ের জন্য ব্যাপারটাকে স্থগিত রাখলেও আগামী 17 বছর ধরে তিনি ভারতের বিভিন্ন জায়গায় লোহার খনি খুঁজতে থাকলেন। এই কাজের জন্য তিনি নিজের পুত্র দোরাবজি এবং আরও কিছু বিশেষজ্ঞদের নিয়োগ করেছিলেন। তাদের বহু খোঁজের পরেও যখন বিশেষ কিছু পাওয়া গেল না, তখন 1898 সালে নাগাদ জামশেদজি আমেরিকার পিটসবার্গে গেলেন। সেখানে তিনি স্টিল ইন্ডাস্ট্রির বিখ্যাত ব্যক্তিত্ব আমেরিকান ইঞ্জিনিয়ার জুলিয়ান কেনেডির সঙ্গে কথা বলেন। তিনি তাকে ভারতে লোহার খনি তৈরি করার ব্যাপারে জানান এবং নিজের সমস্ত পরিকল্পনা ও রিসার্চের ব্যাপারেও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন। কেনেডি তখন তাকে বলেন যে এই কাজটা খুব একটা সহজ নয়, এর পেছনে বহু সময় এবং অনেক টাকা খরচের ব্যাপার আছে। জামশেদজি তাকে এই বলে আশ্বস্ত করেন যে খরচার ব্যাপারে এবং সময়ের ব্যাপারে চিন্তা না করতে, শুধুমাত্র ভারতে একটি লোহার খনির সন্ধান দিতে। কেনেডি তখন তাকে খনির সন্ধানের জন্য চার্লস পেজ বেরিংয়ের সঙ্গে দেখা করতে বলেন এবং কারখানা তৈরির সমস্ত দায়িত্ব নিজে হাতে নেবেন বলে কথা দেন। জামশেদজি তখন নিউ ইয়র্কে চলে যান চার্লসের সঙ্গে দেখা করতে। জামশেদজির সঙ্গে চার্লসের প্রথম সাক্ষাতেই জামশেদজি নিজের কথার মাধ্যমে এবং নিজের স্বপ্নের প্রতি জেদের কারণে চার্লসকে ভারতে আসতে রাজি করিয়ে ফেলেছিলেন। তিনি চার্লসকে বলেছিলেন যাতে চার্লস ভারতে এসে লোহার খনির সন্ধান করে এবং সে যেখানে বলবে জুলিয়ান সেখানেই লোহার কারখানা তৈরি করবে। তিনি এও বলেছিলেন যে টাকার চিন্তা না করতে, কারণ তিনি চান শুধু তার দেশের অগ্রগতি, তার দেশের উন্নতি, এবং তার জন্য তিনি সমস্ত ধরনের আর্থিক সহায়তা থেকে শুরু করে বাকি যা যা কিছু প্রয়োজন সবটাই করতে প্রস্তুত। এর উত্তরে চার্লস শুধুমাত্র বলেছিলেন যে হ্যাঁ, আমি ইন্ডিয়াতে আসব। কারণ জামশেদজির দেশভক্তি
এবং তার চোখে স্বপ্ন পূরণের যে লক্ষ্য তিনি দেখেছিলেন তাকে তিনি মানা করতে পারেননি। চার্লস যখন নিজের অ্যাসিস্ট্যান্টকে ভারতে পাঠালেন ততদিনে জামশেদজির বেশ অনেকটাই বয়স হয়ে গিয়েছিল এবং তার অসুস্থতার জন্য তার ছেলে দোরাবজি এবং আরও অন্যান্যরা মিলে চার্লসের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ভারতের বিভিন্ন গ্রামে ও অন্যান্য অঞ্চলে লোহার খনির খোঁজ করতে শুরু করলেন। ওনারা দুর্গে একটি জায়গার সন্ধান পেয়েছিলেন, কিন্তু সেখানে জলের সমস্যা ছিল। সেখানেই প্রায় 50 বছর পর ভারত নিজের স্টিল প্ল্যান্ট শুরু করেছিল। দোরাবজি বিভিন্ন জায়গায় লোহার খনির খোঁজ পাচ্ছিলেন ঠিকই, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু সমস্যা এসে পড়ায় সেই জায়গাটিকে বাদ দিতে হচ্ছিল। 1899 সালে মেজর মাহুম, যিনি পরবর্তীতে জেনারেল হয়েছিলেন, একটি রিপোর্ট লিখেছিলেন। সেখানে লেখা ছিল যে এখন ভারত লোহার উদ্যোগে কাজ করার জন্য একদম তৈরি, এবং এটাও বলেছিলেন যে চান্দা ও মাদ্রাসের মাঝামাঝি সেলেম জেলাতে লোহা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরুর সম্মুখে ছিল, যার জন্য ব্রিটিশ সরকারের বিভিন্ন লোহার অস্ত্র যেমন ট্যাঙ্ক, বন্দুক ইত্যাদির প্রয়োজন ছিল, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব লোহার উৎপাদন শুরু করার দরকার ছিল। এবং এই জন্যই ব্রিটিশ সরকার লোহার খনির লাইসেন্সের সমস্ত নিয়মগুলোকে সরিয়ে লাইসেন্স তৈরি করার প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছিল। যখনই ব্রিটিশ সরকার খনির জন্য নিয়ম সহজ করে দিল, তখনই জামশেদজি সব ধরনের খনি তৈরির লাইসেন্স বানিয়ে নিয়েছিলেন। 1920 সাল নাগাদ জামশেদজি আমেরিকা গিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন আমেরিকায় লোহার কারখানায় কাজ কিভাবে হয়। এই সময় তিনি তার ছেলে দোরাবজির সঙ্গে চিঠির মাধ্যমে কথাবার্তা বলতেন। আমেরিকার কারখানায় কাজের পদ্ধতির দ্বারা তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন বটে, কিন্তু সেখানে কিছু ফাঁকও তার নজরে এসেছিল। জামশেদজি শুধুমাত্র একটি কারখানা নয়, বরং একটি টাউনশিপও বানাতে চেয়েছিলেন। তখন তিনি দোরাবজিকে একটি চিঠিতে বলেন যে আমেরিকায় স্টিল প্ল্যান্টের কাজ খুবই আধুনিক পদ্ধতিতে হয়, কিন্তু এতে কিছু ফাঁক রয়েছে যা তিনি নিজেদের স্টিল প্ল্যান্টে যাতে না হয় সেই সম্বন্ধে সাবধানতা অবলম্বন করতে চান। তাই যখনই স্টিল প্ল্যান্ট বানানো হবে তখন যেন সমস্ত ধরনের ট্রান্সপোর্টের জন্য রাস্তা বড় এবং মজবুত করা হয়। রাস্তার দুদিকে এমন গাছ লাগাতে হবে যারা দ্রুত বড় হয়ে ছায়াও দিতে পারে। এর পাশাপাশি স্কুল, খেলার মাঠ, মন্দির, মসজিদ, গুরুদ্বারা ও চার্চের জন্য যাতে জমি থাকে সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। 1944 সালে ফরচুন পত্রিকায় এই চিঠিটি ছাপা হয়েছিল। এই চিঠির দ্বারা প্রমাণিত হয় যে জামশেদজি যেমন পরিবেশপ্রেমী ছিলেন, তেমনি তিনি সমস্ত ধর্মকে সম্মান করতেন এবং কাজের পাশাপাশি খেলার দিকটাও সমর্থন করতেন। 1904 সালের 19শে মে তার মৃত্যু হলেও তার স্বপ্ন আজ সত্যি হয়ে জামশেদপুর হিসেবে দাঁড়িয়ে আছে। জামশেদজির মৃত্যুর পর দোরাবজি সেই সমস্ত কিছু করেছিলেন যা তিনি চেয়েছিলেন। অবশেষে চার্লস এবং দোরাবজি সফলতার মুখ দেখেন। সাকচি নামের একটি গ্রামে সব সুবিধা অনুযায়ী একটি লোহার খনির সন্ধান মেলে, যেখানে টাটা স্টিলের ভিত তৈরি হয়েছিল। সেখান থেকে 5 কিলোমিটার দূরে হাওড়াগামী রেলপথ ছিল, যার নাম প্রথমে ছিল কালীমাটি। সেই সময় তৈরি করা হয়েছিল ছোট্ট কালীমাটি স্টেশন, যা বর্তমানে টাটানগর স্টেশন নামে পরিচিত। সেখানকার শ্রমিকদের জন্য তৈরি টাউনশিপ বর্তমানে একটি শহরে রূপান্তরিত হয়েছে, যাকে জামশেদপুর নামে সবাই চেনে। এই স্বপ্ন তো পূরণ হয়ে গেল, কিন্তু তার তৃতীয় স্বপ্ন অর্থাৎ পাওয়ার প্ল্যান্টের স্বপ্ন পূরণ হয়েছিল কি, জানাবো পরবর্তী পর্বে। একটি ট্যাঙ্কে 75 টন গলানো লোহা ফুটছিল। হঠাৎ একটা ভীষণ জোরে শব্দ হলো এবং জানা গেল ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে গেছে। এই ব্লাস্টের পর চারিদিকে গরম হাওয়া এবং ধোঁয়ায় ভরে গেল। কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভর্তি হয়ে গিয়েছিল
মানুষ চিৎকার করছিল, কাঁদছিল, তপ্ত গলিত লোহার দ্বারা শরীর জ্বলে গিয়ে মানুষ তড়পাচ্ছিল যন্ত্রণায়। সেই তপ্ত গলিত লোহা জলের স্পর্শে এলে যে আওয়াজ হয়েছিল তাতে মানুষের চিৎকার চাপা পড়ে গিয়েছিল। সেই সময় কারখানার দায়িত্বে ছিলেন জন কেনন, যিনি দৌড়ে নিজের গাড়ি নিয়ে আসেন। কারখানায় বহু মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু জন শুধুমাত্র 3 জনকে তার গাড়িতে নিয়ে যেতে পারতেন। তাই জন যখন স্বেচ্ছাসেবীদের এমন 3 জনকে আনতে বললেন যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন, তখন যেটা হলো সেটা কেউ ভাবতেও পারবে না। যাদেরকে স্বেচ্ছাসেবকরা আনতে গিয়েছিলেন তারা নিজেদের প্রাণের চিন্তা না করে অন্যদের বাঁচাতে ব্যস্ত ছিলেন। তাদের এই সহমর্মিতা আর ভালোবাসা দেখে সকলে অবাক হলেও এটা হয়তো জামশেদজিরই দান ছিল। জামশেদজি মৃত্যুর পরপরই স্টিল প্ল্যান্ট শুরু হয় এবং স্টিল প্ল্যান্ট শুরু হওয়ার কয়েক বছর পরেই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় এত আধুনিক ব্যবস্থা ছিল না যাতে সবকিছুকে নিয়ন্ত্রণে রাখা যায়। তার ফলেই এই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল। জামশেদজি নিজের চোখে এই স্টিল প্ল্যান্ট দেখে যেতে পারেননি ঠিকই, কিন্তু তিনি ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলেন তার পুত্র সেভাবেই সেটা পূরণ করেছিল। সমস্ত জাতি, ধর্ম, সম্প্রদায়ের মানুষেরা সেখানে সমানাধিকার ও সুযোগ সুবিধা পেয়েছিলেন এবং তারা সকলে একসঙ্গে মিলে জামশেদপুর টাউনশিপে থাকতে শুরু করেন। জামশেদজির মতো উদার এবং ভবিষ্যদ্দ্রষ্টা ব্যক্তি আজকের যুগে পাওয়া সত্যিই কঠিন। ওনার তৃতীয় স্বপ্ন ছিল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা। এই স্বপ্ন পূরণের জন্যও তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, আর সেই স্বপ্নের গল্পই এই পর্বে আমরা শোনাব। আগের একটি পর্বে আমরা বলেছিলাম 1875 সালে জামশেদজি জব্বলপুরের কাছে একটি জায়গা দেখেছিলেন, যার কাছে একটি ঝর্ণাও ছিল। সেখানে একটা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করে তিনি নিজের মিলের জন্য নিজেরাই বিদ্যুৎ তৈরির কথা ভেবেছিলেন। কিন্তু সেখানে একজন সাধুর মঠ হওয়ার কারণে তিনি সেই জায়গাটি ছেড়ে দেন। তবে তখন থেকেই তার মনে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট তৈরি করবার একটা জেদ চেপে গিয়েছিল। 1882 সালে আমেরিকায় প্রথম ব্যবসায়িক স্তরে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট তৈরি হয়। জামশেদজি যদি জব্বলপুরের জায়গাটা পেয়ে যেতেন তবে প্রথম ব্যবসায়িক হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট ভারতেই হতো। 1897 সালে দার্জিলিংয়ে একটি ঝর্ণার কাছে ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট তৈরি করা হয়, যার ক্যাপাসিটি ছিল 130 কিলোওয়াট। এই প্ল্যান্ট শুধুমাত্র আশেপাশের চা বাগানগুলোর জন্য শুরু করা হয়েছিল। সেই সময় জামশেদজির নজর গোয়ার দুধ সাগরের ওপর পড়েছিল। সেখানে পাওয়ার জেনারেট করে তিনি মুম্বাই নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় গোয়াতে পর্তুগিজদের শাসন ছিল, তাই সেখানে কাজ শুরু করার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। জামশেদজি একজন আর্কিটেক্টকে চিনতেন যার নাম ছিল ডেভিড কোসলিং। তিনি খুব হাসিখুশি মানুষ ছিলেন। তিনি নিজের বেশিরভাগ সময় লোনাভলার বন্দরগুলোতে কাটাতেন। সেখান থেকে কিছু দূরে ওয়ালবন নামে একটি গ্রাম আছে, আর সেখান থেকে কিছুটা দূরেই একটি খাদের ধারে খান্ডালা রয়েছে। এটি এমন একটি এলাকা যেখানে ডেভিডের মনে হয়েছিল কৃত্রিম ড্যাম বানানো যেতে পারে। এই এলাকায় অনেক বড় বড় ঢাল রয়েছে যেখানে প্রচুর বৃষ্টি হয়। সেখানকার পাহাড় থেকে বৃষ্টির জল 1800 ফুট গভীর খাদে পড়লে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি হয়ে যাবে। ডেভিড জানত যে জামশেদজি একটি হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট শুরু করতে চান, তাই সেই নিজের পরিকল্পনা জামশেদজিকে গিয়ে বলে। তার পরিকল্পনা ছিল যে সবচেয়ে আগে ওই জায়গায় জলের জন্য ড্যাম তৈরি করা হবে আর বড় পাইপলাইন দিয়ে ঢালে ছেড়ে দিয়ে পাওয়ার জেনারেট করা হবে। ডেভিডের এই পরিকল্পনা জামশেদজিরও পছন্দ হয়, কিন্তু সমস্যা এটাই ছিল যে লোনাভলা থেকে মুম্বাই পর্যন্ত প্রায় 80 কিলোমিটার বিদ্যুৎ নিয়ে যাওয়া কোনো সহজ ব্যাপার ছিল না, আর ভারতে এরকম কাজ এর আগে কেউ করেনি। এরপর জামশেদজি ইংল্যান্ডে গেলেন
আর সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন লোনাভলা থেকে মুম্বাই বিদ্যুৎ নিয়ে যাওয়া একেবারেই সম্ভব। তারপর তো জামশেদজি আর থামলেনই না। তিনি লোনাভলাতে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট তৈরির চিন্তাভাবনা করতে শুরু করলেন। তিনি সেই সময়কার ভারতের মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলেন। এবার যতক্ষণ অনুমতি না মিলছে ততক্ষণ মুম্বাইয়ের কিছু আধিকারিকের কাছ থেকে এই পরিকল্পনাটা লুকানোর প্রয়োজন ছিল, কারণ তারা যদি জানতো তাহলে তারা অবশ্যই বাধা দিত। ভারত সরকারের মন্ত্রীর থেকে পারমিশন পাওয়ার পর তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তিনি মুম্বাইয়ের গভর্নরের সঙ্গে কথা বলেন। প্রচেষ্টা তো চালুই ছিল, কিন্তু এই পরিকল্পনার ফাইল সরকারি দপ্তরে আর হাতবদল হচ্ছিল না। সেই সময় সমস্ত অধিকার ব্রিটিশ সরকারের অধীন ছিল। জামশেদজি সরকারের অনুমতি ছাড়া কিছুই করতে পারতেন না। মুম্বাইয়ে লন্ডনের ব্রাশ ইলেকট্রিক কোম্পানির কাছে পাওয়ার সাপ্লাইয়ের সমস্ত অধিকার ছিল। মুম্বাই কর্পোরেশন থেকে তারা সেই অধিকারটা পেয়েছিল। এই কোম্পানির নিয়ম এতটাই কড়া ছিল যে কেউ রাস্তার ওপর অথবা নিচ দিয়ে ওয়্যার নিয়ে যেতে পারত না। এরা জামশেদজিকেও যথেষ্ট বিরক্ত করেছিল। টাকা কামানোর জন্য এরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল। জামশেদজি ভারত সরকারের মন্ত্রী লর্ড হ্যামিল্টনের সঙ্গে দেখা করে পুনরায় পাওয়ার প্ল্যান্টের কথা বলেন এবং 1902 সালের 24শে ডিসেম্বর একটি রিপোর্ট তৈরি করা হয়, যেখানে তিনি লিখেছিলেন ভারতে সবাই সমান অধিকার পায় না। ব্রাশ কোম্পানি নিজেদের অধিকারের অপব্যবহার করছে। কিছুদিন আগেও তারা জামশেদজির হোটেলে বিদ্যুৎ সরবরাহের জন্য ইউনিট প্রতি 6 আনা চেয়েছিল, যেখানে তেলে চলা জেনারেটরের কোম্পানিগুলির দাবি ছিল যে তাদের জেনারেটরে ইউনিট প্রতি 1.5 আনা খরচ হবে। এই কথা ব্রাশ কোম্পানিকে জানানো হলে তারা হুমকি দেয় যে বাইরে থেকে নেওয়া জেনারেটরের ওয়্যার তারা কোনো দিক দিয়ে নিতে দেবে না। এই মর্মে তিনি পাওয়ার প্ল্যান্টের অনুমতি চান এবং এটাও বলেন যে ব্রাশ কোম্পানির কন্ট্রাক্ট শেষ হলে পুরো মুম্বাই শহরে তিনি বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন। এরপর মুম্বাইয়ের গভর্নরও জামশেদজির কথা পুনর্বিবেচনা করেন। নিজের প্রত্যেকটি স্বপ্ন পূরণের পথে বাধার সম্মুখীন হলেও জামশেদজি যে কোনো উপায় সেই বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। কিছু বছর বাদে মুম্বাইয়ের গভর্নর হন সিডেনহ্যাম। সিডেনহ্যাম যেহেতু নিজেও ইঞ্জিনিয়ার ছিলেন, তাই তিনি হাইড্রো পাওয়ার প্ল্যান্টের গুরুত্ব বুঝতেন। তাই তিনি সহজেই অনুমতি দিয়ে দেন। এরপর বাকি সব ব্যবস্থা জামশেদজি ডেভিডের সঙ্গে মিলে করে নিয়েছিলেন। 1911 সালে জামশেদজির মৃত্যুর পর প্রায় 2 কোটি টাকা খরচ করে ড্যাম তৈরি করা হয়। এই পাওয়ার প্ল্যান্টের দ্বারা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় পাওয়ার সাপ্লাই করা হতো। জামশেদজির মতন ব্যক্তিদের কখনো মৃত্যু হয় না। তারা তাদের চিন্তাধারার মাধ্যমে জীবিত থাকেন মানুষের মনে। তিনি ভারতবাসীদের জন্য যা করে গেছেন তা ভোলার নয়। ভারতের উন্নতি, আজকের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, মেডিক্লেম, 8 ঘন্টার শিফট, এসব কিছুর জন্যই ভারতবাসীর মনে তিনি আজীবন বেঁচে থাকবেন। পরবর্তী পর্বে আমরা কথা বলবো তাঁর মৃত্যুপত্র নিয়ে। ঠিক কতটা উদার ও দানবীর ছিলেন তিনি, সেটা জানতে পারবো আমরা খুব শিগগিরই। কি লিখে গিয়েছিলেন তিনি তার মৃত্যুপত্রে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। আমি আমার এই মৃত্যুপত্রে সম্পূর্ণ সজ্ঞানে এটা ঘোষণা করতে চাই যে আমার যত সম্পত্তি রয়েছে তার যেন 3টি সমান ভাগ করা হয়, যার মধ্যে একটি অংশ আমার বড় ছেলে দোরাবজি জামশেদজি টাটা, দ্বিতীয় অংশ আমার ছোট ছেলে রতন জামশেদজি টাটা এবং তৃতীয় অংশ আমার প্রতিজ্ঞা অনুযায়ী ভারতের হিতের জন্য ভারতীয় বিজ্ঞান সংস্থার পরিকল্পনাতে ভবিষ্যতে ব্যবহারের জন্য দান করা হবে। জামশেদজি নিজের দেশের জন্য তার আজীবনের উপার্জনের সমস্ত সম্পত্তির 1 ভাগ দান করে গিয়েছিলেন। 15ই আগস্টের দিন নিজের জামায় পতাকা লাগিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা দরিদ্রদের সাহায্য করার মতন মানুষের দেখা তো আজকের দিনে বহু পাওয়া যায়, কিন্তু
নিজের দেশকে নিজের সন্তানের মতো বা তার চেয়েও বেশি ভালোবাসার মতন মানুষের দেখা পাওয়া আজকের দিনে প্রায় অসম্ভব বললেই চলে। তিনি নিজের সন্তানদের জন্য যতটুকু সম্পত্তি রেখেছিলেন, ঠিক ততটাই সম্পত্তি তিনি নিজের দেশের জন্যও রেখে গিয়েছিলেন। একবার এক বিদেশি সাংবাদিক তাঁর প্রতিবেদনে জামশেদজিকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিল। তাহলে ভাবুন, এই 3 ভাগে ভাগ হওয়া সম্পত্তির পরিমাণ ঠিক কতটা ছিল। 2021 সালে একটি সংস্থা গত দশকের কয়েকজন পরোপকারী ব্যক্তিদের নামের একটা লিস্ট বার করেছিল। সেখানে জামশেদজি টাটার নাম সবচেয়ে প্রথমে ছিল। বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতন ব্যক্তিদের নামও এই লিস্টে ছিল, কিন্তু তবুও জামশেদজি ছিলেন এই বিশ্বের সবচেয়ে বড় পরোপকারী ব্যক্তিত্ব। তার জন্যই টাটা গ্রুপে আজ অবধি এই পরোপকারী ভাবনা রয়েছে। নিজেদের গ্রাহক, শ্রমিক এবং তাদের পরিবারকে একটি ভালো জীবনের অনুভূতি দেওয়ার প্রচেষ্টা তারা সবসময়ই করতে থাকে। পরোপকারী ব্যক্তিদের লিস্টে টাটার নাম সবচেয়ে প্রথমে হওয়াই উচিত, কারণ ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামে যে বিপদে আসুক না কেন, টাটা গ্রুপ সবচেয়ে আগে সাহায্য করতে পৌঁছে যায়। এমনকি বিদেশেও যদি কোনো বড় রকমের বিপদ দেখা দেয়, তাহলেও টাটা গ্রুপ আর্থিক সহায়তা করতে কোনো দ্বিধাবোধ করে না। এ তো গেল আজকের কথা, কিন্তু জামশেদজি সেই সময়ের মানুষ ছিলেন যখন ভারত স্বাধীন ছিল না। সেই সময়ে দাঁড়িয়ে নিজের ব্যবসা সামলে মানুষের সাহায্য করাটা কোনো সাধারণ কথা নয়, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছিলেন। আজীবন তিনি নিজের তরফ থেকে যতটা পেরেছেন ততটা মানুষের সাহায্য করে তো গেছেনই, কিন্তু নিজের মৃত্যুর পরেও তিনি নিজের মৃত্যুপত্র দ্বারা ভারতবাসীদের জন্য নিজের সম্পদ এবং আরও অন্যান্য জিনিস রেখে গিয়েছিলেন। ফর দ্য লাভ অফ ইন্ডিয়া, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ জামশেদজি টাটা নামক বইতে জামশেদজির মৃত্যুপত্র সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা এই পর্বে শুধুমাত্র সেই বিষয়গুলো তুলে ধরব যেগুলোর মাধ্যমে আমরা তার উদারতা এবং দেশের প্রতি ভালোবাসার প্রমাণ পেতে পারি। আমি মুম্বাইয়ের অধিবাসী জামশেদজি টাটা। 16 ডিসেম্বর 1896 সালে আমার শেষ মৃত্যুপত্র লিখে যাচ্ছি। আমার মৃত্যুর পর আমার 2 ছেলে দোরাবজি জামশেদজি টাটা এবং রতন জামশেদজি টাটা আমার উত্তরাধিকার হবে। আমি চাই যে আমার মৃত্যুর পর আমার শেষকৃত্যে যেন 2000 টাকার বেশি খরচ না করা হয়। কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে আমি 10,000 টাকা করে দান করতে চাই। আমার মৃত্যুর পর যে সমস্ত সংস্থার প্রয়োজন রয়েছে তাদেরকে সেই টাকা দান করার অধিকার আমি আমার বিশ্বস্ত কর্মচারীদের দিয়ে যাচ্ছি। আমি এছাড়াও 1.5 লাখ টাকা রেখে যাচ্ছি, যা ভালো জায়গায় যাতে বিনিয়োগ করা হয় এবং সেখান থেকে উপার্জিত লাভ যাতে আমার স্ত্রীর জন্য রাখা হয়। তার মৃত্যুর পর যেন এই টাকাটা আমাদের গরিব বন্ধু এবং আত্মীয়দের সাহায্যের জন্য আমার বাবার নামে করা প্রকল্পতে দেওয়া হয়। এরপর জামশেদজি নিজের বোন, তাদের সন্তান, দেওয়ানজি, নিজের ব্যবস্থাপক, সহায়ক এদের সবার নামে কিছু না কিছু টাকা রেখে গিয়েছিলেন। এর সঙ্গে বাড়ির সমস্ত চাকর, ড্রাইভার এবং অন্যান্য কর্মচারীদের জন্য মাসোহারার ব্যবস্থাও করে গিয়েছিলেন। এছাড়াও তিনি লিখেছিলেন, আমি আমার দেশবাসীদের জন্য একটি প্রকল্প শুরু করেছি, যার মাধ্যমে মেধাবী ছাত্ররা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পাবে। আর এই প্রকল্পের মাধ্যমে সুযোগ্য ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশেও পড়াশুনো করতে পারবে। ভারতীয় বিজ্ঞান সংস্থা নির্মাণের জন্য সমস্ত পরিকল্পনা তৈরি রয়েছে। আমার মৃত্যুর আগে যদি এই সংস্থা নির্মাণ না হয়, তাহলে আমার মৃত্যুর পর এই সংস্থার জন্য 20 থেকে 25 লাখ টাকা দান করা হবে। এই সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া ও বদলানোর অধিকার আমার উত্তরাধিকারের কাছেই থাকবে। এই চিঠিতে লেখা অর্থের পরিমাণ হয়তো আজ আপনার কাছে খুব কমই মনে হচ্ছে, কিন্তু একবার ভাবুন তো, 19 শতকের শুরুর দিকে এই পরিমাণ অর্থের ঠিক কতটা মূল্য ছিল।
শুধু স্বপ্ন দেখা এবং তাকে সত্যি করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। জামশেদজি শুধুমাত্র নিজের জন্য স্বপ্ন দেখেননি, পুরো দেশের জন্য স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে তার জীবনটাও ছোট পড়ে যায়, কিন্তু তিনি তার প্রত্যেকটি স্বপ্নকে এমন একটি জায়গায় রেখে গিয়েছিলেন যে তার মৃত্যুর মাত্র 7 বছরের মধ্যেই তার সমস্ত স্বপ্নগুলো সত্যি হয়ে গিয়েছিল। 1960 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কের সূচনা হয়, যাকে আজ আমরা টাটা স্টিল নামে জানি। সেই সময় পুরো এশিয়াতে এটিই ছিল একমাত্র স্টিল তৈরি করার কোম্পানি। উইকিপিডিয়া অনুসারে এটি পৃথিবীর 5 নম্বর সবচেয়ে বড় কোম্পানি, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 28 মিলিয়ন টন। টাটা স্টিলের পর 1910 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সূচনা হয়, যার জন্য ভারত পরবর্তীতে হোমি ভাভা, সতীশ ধাওয়ান, জি.এন. রামচন্দ্রন, সি.ভি. রমন, এপিজে আব্দুল কালামের মতন মহান বৈজ্ঞানিকদের পেয়েছিল। সর্বশেষ 1911 সালে টাটা পাওয়ারের সূচনা হয়, যার ব্যাপারে গত পর্বেই আমরা আলোচনা করেছি। সুতরাং স্বপ্ন হয়তো জামশেদজি দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নের সুফল পেয়েছি আমরা ভারতবাসীরা। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছাড়াও জামশেদজি উদারচিত্তের ব্যক্তি ছিলেন। 2021 সালের রিপোর্ট অনুযায়ী জামশেদজি সেই সময়ে দাঁড়িয়ে যে পরিমাণ সম্পত্তি দেশের জন্য দান করেছিলেন, আজকের দিনে তার মূল্য $103 বিলিয়ন কাছাকাছি। এতটা দান আজ অবধি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও করতে পারেননি। তাই তো টাটা গ্রুপ আজও ভারতের বিশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, এই ছিল জামশেদজি টাটার অনুপ্রেরণামূলক জীবনী। এই কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।